মাথায় রেখো, আবারও আমি বলছি, যে তোমাদের সামনেই যে আন্দোলন আছে, নিজেরা বিভিন্ন বিভেদে ভাগ না হয়ে গিয়ে বা নিজেরা নিজেদের যে জীবন, দৈনন্দিন জীবন তাতে ব্যস্ত এবং এঙ্গেজ না হয়ে সেই জায়গা থেকে বেরিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য সবাইকে সেই দিন যাওয়া উচিত 19শে আগস্ট। এবং যারা ঘুমিয়ে রয়েছে বা কোনো খোঁজ খবরই রাখে না, কিন্তু হ্যাঁ চাকরিটা তাদের সবার আগে দরকার, তাদেরও একটু জাগাতে হবে, তাদেরও একটুখানি বলতে হবে। এর দায়িত্বটা কাদের? তোমরা যারা জানছো, বুঝছো এবং এটাও অনুভব করছো যে তোমার একা গেলে হবে না। তো তোমাদের দায়িত্ব বাকিদেরও বলা, নইলে কিন্তু তোমাদের বিষয়টা অনেক দেরি হয়ে যাবে। আর আরো একটা কথা আমি যেটা বারবার বলেছি, যে তোমাদের কাছে এটাই লাস্ট সুযোগ। এর পরে আমার মনে হয় না প্রাইমারি ইন্টারভিউ রিক্রুটমেন্ট হবে, অন্তত 10 থেকে 12 বছর। তারপরেও যে কি হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে বা বন্ধ করার একটা প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা জানো বিভিন্ন রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে, আগামীতেও হবে। তো সিস্টেমেটিক্যালি এটা বন্ধ করা হচ্ছে। তো তোমাদের কাছে এটা একটা বড় বা শেষ সুযোগ বলতে পারো। সে কারণেই এই যে আর্জেন্সি, এই যে প্রয়োজন, এই বিষয়টা নিজে যেমন বুঝলে তেমন বাকিদেরও বুঝতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, সঙ্গে আরো 2-4 জনকে নিয়ে যেতে হবে, এক একটা করে টিম তৈরি করতে হবে। এবার হ্যাঁ, সবাই কি হয়, কোনো একটা সংগঠন বা কোনো একটা নেতার দিকে মুখ তাকিয়ে থাকে। আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে তাদের যেমন খুব অ্যাক্টিভ এবং সক্রিয় এবং খুব প্ল্যানিং ওয়েতে যাওয়া উচিত, তেমনই তোমাদের। আরো একটা বিষয়, আমি তো এগুলো বলতে পারি না, তোমরা যখন যাচ্ছ সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাও। কালকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট। তো সবাই অ্যাটলিস্ট আই হোপ যে একটা ন্যাশনাল ফ্ল্যাগ সবার বাড়িতে বা নিজের কাছে অন্তত থাকবে। তো এটাকে খুব যত্ন করে রেখে ব্যাগের মধ্যে সবাই রেডি রেখো, সেটা নিয়েই তোমরা যাবে। হ্যাঁ, এবার কারোর কিছু বলার থাকলে বলো, আমরা ক্লাস শুরু করবো। গুড ইভিনিং। কেউ কিছু বলছিলে? ঠিক আছে, কেউ কি কিছু বলবে? নইলে আমরা ক্লাস শুরু করব। আজকে আমাদের শুক্রবার, ফ্রাইডে ফ্রাইডে আমরা ডেমো রিলেটেড ক্লাসের জন্য রেখেছি, কিন্তু যেহেতু আমাদের আগের দিনের যে কোয়েশ্চেন অ্যান্সার সেটা কমপ্লিট হয়নি, তো সেই জায়গা থেকে, মানে এর আগের দিন আমি যে জায়গা থেকে ছেড়েছিলাম সেই জায়গা থেকে শুরু হবে, প্রশ্ন উত্তর আলোচনা হবে। এবং তোমাদের রবিবারের দিনও ক্লাস থাকবে, এবং আজকের ক্লাসের কন্টিনিউয়েশনটা রবিবার যাবে। আই হোপ যে রবিবারের দিন আমরা ডেমো গুলো করবো। আজকে হয়তো ডেমো শেষ পর্যন্ত হবে না, আজকে প্রশ্ন উত্তর এবং বিভিন্ন বিষয় যেগুলো বলার রয়েছে সেগুলোই বলা হবে। রবিবারের দিন ডেমো হবে। এবং আমাদের, আমি যতদূর দেখলাম কোশ্চেন অ্যান্সার মোটামুটি আমাদের হয়েছে, যেগুলো রিলেটেড টু এডুকেশন, রিলেটেড টু স্কুল এবং প্রাইমারি ইন্টারভিউ ওরিয়েন্টেড যেগুলো জানার কথা। আহ, তার সঙ্গেই আমরা ডেমোর সঙ্গে যেহেতু প্রশ্ন উত্তর করেছিলাম, যেমন ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, অঙ্ক, গণিত, জিওগ্রাফি, তো আমরা ওই ডেমোটা যেটা একটা দিনে শুধু আটকে রেখেছিলাম, সেটাকে আমরা কি করব, এই মঙ্গলবার কোশ্চেন অ্যান্সার, বৃহস্পতিবার কোশ্চেনের সঙ্গে ডেমো, আবার শুক্রবারও কোশ্চেন এবং ডেমো, এইভাবে এগাবো। এটা আমার মনে হচ্ছে ভালো হবে। আহ, এবং আর কি কি যেন বলার, কিছু বিষয় তোমাদের দেওয়ার আছে। আই হোপ 1 সপ্তাহ বা 10 দিন পর সেগুলো দিয়ে দিব, সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আমরা ক্লাস শুরু করি। একটা প্রশ্ন ছিল, একটি ছবির সাহায্যে কিভাবে একসঙ্গে বাংলা, ইংরেজি ও অঙ্ক বা গণিত শেখাবে? একটা ছবির সাহায্যে কিভাবে একসঙ্গে বাংলা, ইংরেজি ও গণিত শেখাবে? বোর্ডে হয়তো তোমাকে বলতে যে আচ্ছা একটা ছবির সাহায্যে আপনি বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়টি শেখান। যদি ডেমো আকারে বলে তাহলে তুমি ডেমো আকারে দিচ্ছ, আর যদি এমনি মুখে বলে তাহলে হয়তো তুমি বোর্ডে দাঁড়িয়ে বা হয়তো বসেও কিভাবে বলবে সেটা আমি বলি। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, এটা কটা আঙুল দেখতে পাচ্ছো? দুটি, তাই তো? দুই।
এই 2 এমন একটা সংখ্যা, দেখো বাংলাতেও আমরা 2 এবং ইংরেজিতেও 2টা এই রকমই লিখি, তাই তো? এরকম লিখি তো। এবার এই 2 থেকে আরো একটা মজার জিনিস হবে, কি সেটা তোমরা দেখবে। এটা কি হলো, কে বলতে পারবে? ঠিক, হাঁস, তাই না? হাঁস বানান কে বলবে? হয় চন্দ্রবিন্দু আকার দন্তাস স, হাঁস। হাঁসকে ইংরেজিতে কি বলে বলো তো? ডাক। ডাক কি দিয়ে হয়? ডি দিয়ে, ডি ইউ সি কে, ডাক। তাহলে আমরা কি দেখলাম? আমরা গণিতের সংখ্যা সম্পর্কে জানলাম, সংখ্যা 2 এবং ইংরেজিতে যাকে বলছে 2। আর বাংলায় দেখলাম একটা ছবি হলো, যে ছবিটাকে এই যে প্রাণী, এই যে পাখি, এটাকে আমরা বলি হাঁস এবং এর ইংরেজি নাম হচ্ছে ডাক, ডিইউসিকে, ডাক। বোঝা গেল? বেশ মজা, তাই না? এবার তোমাকে এমনি বলেছে যে আপনি কিভাবে একটা ছবির সাহায্যে আহ বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়টি শেখাবেন। তুমি বলছো যে স্যার সংখ্যা 2 খুব ইন্টারেস্টিং একটা সংখ্যা, যে সংখ্যাটা যেমন বাংলাতেও 2 আবার ইংরেজিতেও সেটা 2 বা 2, এবং তার যে অঙ্ক, তার যে আকৃতি চিহ্ন সেটাও একই। এটার মধ্যে দিয়ে যেমন তারা সংখ্যা সম্পর্কে জানবে, তেমনি এই 2 সংখ্যাটাকে আমি খুব মজাদার করে বাচ্চাদেরকে দেখাবো যে কিভাবে 2 সংখ্যাটা পাল্টিয়ে একটা হাঁসের ছবি হয়ে যাচ্ছে। হাঁস বাংলায় তারা জানবে হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস হাঁস, এবং তার ইংরেজি ডিইউসিকে, ডাক। এর মধ্য দিয়ে তারা একসঙ্গে এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে সংখ্যার ধারণা, সেই ছবি থেকে চেনা, এটাকে পরিবেশেরও একটা অংশ বলা যায় হাঁস, যেখানে তারা জানবে যে হাঁসও এক ধরনের পাখি এবং তার বাংলা নাম হাঁস আর তার ইংরেজি নাম ডি লেটার দিয়ে শুরু হচ্ছে, ডাক। হলো? থ্যাংক ইউ মাসুদা। আচ্ছা, আমার বইয়ে ছবি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম খুব সুন্দর হয়েছে। বলছিলাম স্যার, যদি ওই বর্ণের যদি মানে অক্ষরের মাত্রা না দিই, যেরকম দন্তার সাথে মাত্রাটা দেওয়া নেই আপনার, এরকম না দিয়ে ওটা কি ছোটখাটো ভুলগুলো ধরবে? ছোটখাটো ভুলগুলো খুব একটা ধরে না, তবে খেয়াল রাখবে যেন এই ভুলগুলো না হয়। বাড়িতে যখন পড়ছো, আমি আসবো যখন বাংলা বর্ণমালা সম্পর্কে আমরা শিখবো, এর পরের দিন ক্লাসে আমি ওটা রেখে, সেই দিন এগুলো আমি বলবো যে ঠিক আছে কিভাবে স্যার। এইগুলো সাধারণত হয়ে থাকে। আমরা সাধারণত করে ফেলি, তার কারণ আমরা যখন লিখি সবাই তো মাত্রা দিয়ে লিখি না, তো এই ভুলটা হয়, কিভাবে এটা ওভারকাম করবো সেটাও আমরা দেখি। আচ্ছা, 4 এবং 8, রবিউল তুমি যেটা বলছো, বিষয় হচ্ছে যে ওদের চিহ্নটা এক কিন্তু সংখ্যা দুটো আলাদা, 4 এবং 8। এটাকে ব্যবহার করেও তুমি কিছু একটা জিনিস তৈরি করতে পারো, কোনো একটা ছবি, এবং তার দিয়ে সংখ্যার ধারণা, তারপরে সেটা, বা সংখ্যা থেকে তুমি ইংরেজি বাংলা বলতে পারো। যেমন তুমি বলছো যে আচ্ছা এটা কটা আঙুল বলো তো? কটা? 1 2 3 4, 4টি। চার সংখ্যাটা কেমন গো? এই রকম, তাই না? ইংরেজিতেও কিন্তু এমনই একটা সংখ্যা আছে, চেনো সেটা? বা ভেরি গুড, সেটাকে কি বলে? 8 বলে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাংলা 4, চয়ে আকার র, 4। আবার এটা ইংরেজিতে কি? 8। 8 কি দিয়ে হয়? ই দিয়ে, ই আই জি এইচ টি, 8। বেশ মজার, তাই না? আবার বলো তো এই 4টাকে ইংরেজিতে কি বলবো? 4টাকে ইংরেজিতে বলবো 4, এফ ও ইউ আর, এফ দিয়ে শুরু হচ্ছে 4। আর এইটাকে বাংলায় কি বলবো? আ দিয়ে আম যেমন হয় তেমনি আ দিয়ে হয় 8। তাহলে এটাও একটা হবে। আমার মনে হয় ইন্টারভিউ এই যে প্রশ্নগুলো করে না, এই প্রশ্নগুলো প্রথমে শুনে তো মনে হবে যে আরে যা এটা কি, তো না ঘাবড়িয়ে যদি একটু আমাদের মানে ব্রেনটাকে সচল রাখি,
মনের ওই উত্তেজনা এবং উৎকণ্ঠা, অ্যাংজাইটি, সেটাকে সাপ্রেস করে যদি ব্রেনটাকে আমরা ওপেন রাখি, তাহলে কিছু একটা আইডিয়া চলেই আসবে তোমার। এবং এই ধরনের প্রশ্নের পর আমি দেখেছি ইন্টারভিউয়ার একটা পজ নেন, মানে দেখেন যে তুমি মানে শর্টাম করে আবার একটা প্রশ্নে চলে যাবে এমন না, তুমি ওখানে দেখবে 5 থেকে 10 সেকেন্ডের একটা পজ, ইন্টারভিউয়ার সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে, কি বলে কি করে এটা দেখার জন্য। তো ওই সময়ে তুমি একটা কিছু ভেবে নিতে পারো। হ্যাঁ, খুব সুন্দর হলো, রবিউল বললো এটা। তোয়াটা লিখে, বাংলা তোয়াটা লিখে মাত্রাটা হটিয়ে দিয়ে ম্যাজিক করে 3 হয়ে গেল। 3 দিয়ে তাও হবে। এগুলো জাস্ট একটা আইডিয়া আমি দিলাম, এবার তোমরা তোমাদের মাথায় এরকম আরো অনেক কিছু ভাববে। আমি 2টা কেন বললাম, ওটা সাপোজ দেখা গেল পরিবেশের সঙ্গেও বললে, তাহলে ওখানে পরিবেশ, পাখি নিয়েও 2টো কথা তুমি বলে দিলে, সেটা পরিবেশের অংশ হয়ে গেল। আমার বইয়ে ছবি আঁকা ও রং করার কাজ রাখা হয়েছে কেন? আমার বই, স্যার আমার বই এটা 2য় শ্রেণীর একটা সমন্বিত বই, যেখানে অন্যান্য বিষয় একসঙ্গে দেওয়া হয়েছে, এবং এই বয়সের বাচ্চাদের জন্য বা প্রাথমিক স্তরে বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে হাতে কলমে শিক্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই হাতে কলমে শিক্ষার ওপরে জোর দিয়েছেন, গান্ধী যেমন জোর দিয়েছেন, তেমনি আমাদের বর্তমান এনইপি এবং এনসিএস সেখানেও হাতে কলমে কাজ করা এবং তার মধ্যে দিয়ে শেখার উপরে জোর দেওয়া হয়েছে। তাই বাচ্চাদের ছবি আঁকা, যেটা আনন্দদায়ক হবে, এবং ছবি আঁকার মধ্যে দিয়ে তারা অনেক কিছু শিখবে। আবার আরো একটা বিষয় যেটাও তুমি বলতে পারো, স্যার আমার বই এটা 2য় শ্রেণীর একটা বই, এবং এই বয়সী বাচ্চাদের মোটর স্কিল মানে চলন দক্ষতা সম্পূর্ণরূপে বিকশিত হয় না, তারা একটা ডেভেলপিং পজিশনে থাকে। সেই সময় বাচ্চা খুব শক্ত করে পেন ধরতে পারে না, আঁকা ঠিক করে করতে পারে না। তো তাদের সেন্সরি মোটর ডেভেলপমেন্ট যাতে ভালো হয়, সেই কারণে ছবি আঁকার জায়গাটা দেওয়া হয়েছে, যেখানে ছবি করার মধ্য দিয়ে যেমন সেটা তাদের কাছে আনন্দদায়ক হবে, তারা রং এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে, তেমনি তাদের সেন্সরি মোটর ডেভেলপমেন্টটা সম্পূর্ণ হবে। আমার মনে হয় এই উত্তরটা আরো ভালো হবে। আচ্ছা, একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা আমিও ঠিক ভাবতে পারলাম না, তোমরা যদি কেউ ভাবতে পারো তাহলে একটু আমাকে জানাবে। আমি যেটা ভাবতে পেরেছি আমি সেটা বলছি। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। সহজ পাঠে এই সহজ পাঠ বইটিতে এটি রয়েছে, যেখানে 2টো শালিকের ছবি আছে। তাহলে 3টে শালিক কেন বলা হয়েছে? 3টে শালিক বলছে, অথচ 2টো শালিকের ছবি কেন? স্যার এক তো এর মধ্য দিয়ে সংখ্যার ধারণা বাচ্চাদের দেওয়া যাবে। সংখ্যার ধারণার বিষয়টা মাথায় রেখেই হয়তো সেখানে 2টো ছবি দেওয়া হয়েছে, যেখানে শিক্ষক বাচ্চাদের 3 সংখ্যা এবং 2 সংখ্যা সম্পর্কে জানাবে। আমার মনে হয় সংখ্যার ধারণা দেওয়ার জন্যই এটা উপযোগী। পাশাপাশি গ্রাম বাংলায় একটা না, এই জায়গাটা আমি বলবো না, ঠিক আছে, এই পর্যন্ত সংখ্যার ধারণা। এবার তোমাদের মধ্যে থেকে যদি কেউ কিছু ভাবতে পারে তাহলে একটু বল। স্যার আমি বলবো, সাদাত বলছি। হ্যাঁ বল সাদাত, বল। স্যার এখানে ওই প্রতীকীর ব্যাপারটা বলা যাবে? স্যার বুঝতে পারলাম না, বলছি, আগে শুনুন। বলো। এখানে কবি প্রতীকী ব্যবহারের মাধ্যমে পাঠকের মনের ভিতরে একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেন, এতে কবিতার ভাব জোরালো হয়। যেখানে 3টি শালিকের উপস্থিতি একটি আবেগ, সম্পর্ক আর শিশুরা যেভাবে জীবনকে দেখে, আবেগ সম্পর্কে শিশুরা যেভাবে জীবনকে দেখে তার প্রতীক হয়ে ওঠে। আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না উত্তরটা। আমি একটু বলবো, নামটা বলতে হবে, তাহলে আমি তাকে বলবো, সে বলবে। স্যার অদিতি বলছি। অদিতি বলো।
হ্যাঁ, মাইক্রোফোনটা বলছিলাম যে প্লিজ অফ করো। এখানে 3টি শালিক আর 2টি শালিকের মধ্যে ছবি আর কথার যে পার্থক্যটা, আমার মনে হয়েছে যে কবিগুরু সেইটাকে বিশেষভাবে এখানে হাইলাইট করতে চাননি। তিনি শালিক পাখির ছবি দুটো দেখিয়েছেন, আর 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এই দুটো লাইন তিনি কবিতার ছলে লিখেছেন, যেখানে সংখ্যাটার পার্থক্যটাকে তিনি বড় করে বোঝাতে চাননি, এটা আমার মনে হয়েছে। ঠিক আছে, স্যার এবার আমি আমি এবার মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, মৌমিতাটা শুনে আমি তারপরে যাব, যেটা সঠিক উত্তর হবে সেটা আমি বলবো। হ্যাঁ বল। স্যার আমার মনে হয় শিশুদের চিন্তন শক্তি, কল্পনা শক্তি, মানে তাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে তো দুটো শালিক, তাহলে একটি শালিক কোথায় গেল, উড়ে গেল না চলে আসবে না কি হবে, তারা সেটা বিভিন্নভাবে গল্পের মধ্য দিয়ে এক একজন তাদের চিন্তা তাকে বলতে পারবে, ভাবতে পারবে। তার জন্য তেমন কিছু না ভেবে সেটা পড়বে, কটা আচ্ছা, হচ্ছে সংখ্যা। সহজ পাঠ, একটা প্রশ্ন করি আমি, সহজ পাঠ বইটির চিত্রণ কে করে? শিশুরা কল, আচ্ছা মেসেজ করেছো, আমি সেটা একটু পড়ে নিচ্ছি তোমাদের মেসেজ গুলো, উত্তরটা দাও। আলোচনা করবো। সহজ পাঠ বইয়ের চিত্রণ কে করে? নন্দলাল বসু নন্দলাল মহাশয়। শিশু মন কল্পনা প্রবণ, তাই তাদের কল্পনা জগৎ বলা হয়। যাই হোক, কল্পনা বা আবেগ বা ভাব, কবির ভাব, এসব নিয়ে তোমরা বলছো, এবার আমি উত্তরটা বলছি। দেখো, কবির ভাব বা কল্পনা এই বিষয়গুলো কিছুটা হলেও ঠিক, তবে ওই ভাবের সঙ্গে বাচ্চা বা ওই ছবির তেমন সম্পর্ক না। এবার এখানে তোমরা এই ইনফরমেশনটা ব্যবহার করে বলতে পারো, যেটা আমার মনে হয় উত্তরটা খুব পারফেক্ট না হলেও ইনফরমেশনটা ইন্টারভিউয়ারের ভালো লাগে, এটা আমার মনে হয়েছে। এবার আমি এটা বলবো, যদি সবাই সহমত পোষণ করো তাহলে খুব ভালো, তাছাড়া আমি আর কোনো রিজনেবল কিছু পেলাম না তোমাদের থেকে। হ্যাঁ, তুমি বলছো যে স্যার সহজ পাঠ বইটি কবিগুরু লিখলেও তার চিত্রণ বা অঙ্কন করেছেন প্রখ্যাত চিত্রকার নন্দলাল বসু। সে কারণেই কবির ভাব বা ধারণার যে 3টে শালিক, সেই সংখ্যাটার কথা চিত্রণ বা চিত্রকার মাথায় না রেখে শালিক পাখিটার ধারণা দেওয়ার জন্যই আমার মনে হয় সেখানে শালিক পাখির ছবি তিনি ব্যবহার করেছেন। এবং একই সঙ্গে এই ছবির সংখ্যা এবং ছড়ায় বর্ণিত যে শালিকের সংখ্যা, তার মধ্য দিয়ে বাচ্চাদের সংখ্যার ধারণাটাও দেওয়া যাবে। সহজ পাঠ শুধুই বাংলা শেখায় না, পরিবেশ প্রকৃতিকে চেনায় এবং পাশাপাশি অন্যান্য বিষয় সম্পর্কেও একটা ধারণা বাচ্চাদের দেওয়া যায়। তাই আমার মনে হয় যে শালিকের 2টো সংখ্যা এবং ছড়ায় বর্ণিত 3টে সংখ্যা বইটির উদ্দেশ্যকে সফল করেছে। বা এটা গুছিয়ে দিতে এরকম বল, তুমি এরকম বলছো। স্যার দেবস্মিতা বলছি, বলবো একটু? বল বল। স্যার আমার যেটা মনে হয়েছে যে কবি এখানে যে 3 শালিকের কথা বলেছেন, সেখানে চিত্রকার যিনি নন্দলাল বসু, তিনি 2টি শালিকের ছবি এঁকেছেন। মানে তিনি এখানে সংখ্যাটাকে তিনি অতটা উল্লেখ করেননি, তিনি পাখিটিকে মেন কেন্দ্রবিন্দু করার চেষ্টা করেছেন, বা শিশুদের মনে এটাও প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছেন যে 3টি শালিক লেখা আছে আর 2টি শালিক এখানে আছে, তাহলে আরেকটা শালিক কোথায় গেল, বা হয়তো আর শালিকটা হয়তো উড়ে গেছে, এরকমও। বা তারা যাতে আরেকটা শালিককে চিন্তা ভাবনা করতে পারে, ইমাজিনেশন যে শক্তিটা সেটা বাড়ানোর জন্য, সেটার জন্য হয়তো এখানে 2টো ছবি আছে আর একটা ছবি নেই, এটাও হতে ঠিক পারে। আছে, ঠিক আছে, একদম ঠিক। তাহলে আমি তোমার এই উত্তরটাকেও নিচ্ছি এবং আমার উত্তরটাও থাকছে। আমার মনে হয় এই দুটোকে ব্যবহার করেই তোমরা বলতে পারো, বা আমার যেটা উত্তর বলা রয়েছে সেটাও বলতে পারো। এটাই তোমরা মাথায় রেখো, এর বাইরে আমি আর কিছু শুনছি না। স্যার 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 প্রীতম বলছি। বলো স্যার প্রীতম, বলো। ওই যে শালিকের যে ছবিটি আছে সেটাকে যদি একটু গভীরভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে একটা শালিকের পিছনে কিন্তু একটা শালিকের ছবি কিন্তু আঁকা আছে। একটু যদি গভীরভাবে দেখা যায়, স্যার সহজ পাঠে ওই ছবিটা দেখেছি কিন্তু। ঠিক আছে, এটা দেখবো আবার, এটা থাকলো, এটা আবার আমি দেখবো। তবে যেহেতু ইন্টারভিউয়ার বলছেন যে 2টো শালিক, সেই কারণে এই উত্তরটা কোথাও একটু দেওয়ার চেষ্টা করতে হবে, বা ওই ছবিটা আরো একবার দেখবো, দেখে ফাইনালি বলবো। যেহেতু প্রশ্নটা হয়েছে এবং তোমরা রেখেছিলে, তাই আমি এটা ভাবলাম একটু আলোচনা করবো।
তারপরের প্রশ্ন, বাচ্চাদের কিভাবে বোঝাবেন পৃথিবী ঘুরছে, পৃথিবী গোলাকার? এইগুলো আপনি বাচ্চাদের কিভাবে বোঝাবেন? স্যার, পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর আকার এটি বোঝানোর জন্য আমি বাচ্চাদের একটা মূর্ত ধারণা তাদের সামনে প্রেজেন্ট করব, যাতে করে শ্রেণীকক্ষেই তারা বুঝতে পারে যে দিন রাত্রি কিভাবে হয়, এবং দিন রাত্রি শেখানোর মধ্যে দিয়েই কিন্তু পৃথিবীর আকার সম্পর্কে বাচ্চাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া যাবে। আমি কয়েকটা জ্যামিতিক আকার আমি সেখানে ব্যবহার করতে পারি। সেটা একটা আয়তাকার বক্স, একটা থালা, একটা বর্গাকার বক্স এবং তার সঙ্গে ফুটবল। আর টর্চ লাইটের সাহায্যে আমি যখন তাদের দিন রাত্রির ধারণা দেব, তখন দেখাবো যে যদি পৃথিবী সমতল হতো বা বর্গাকার হতো বা আয়তাকার হতো, তাহলে হঠাৎ করে দিন রাত্রির পরিবর্তনটা কিন্তু ঘটতো। কোনো একটা সাইড থেকে অন্য একটা সাইডে হঠাৎ করে দিন রাত্রি এবং একই সঙ্গে সেই জায়গায় দিন বা একই সঙ্গে রাত্রি হতো। কিন্তু গোলাকার আকৃতির কারণে ধীরে ধীরে ভোর, ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, এইভাবে তাদের সামনে ফুটবল এবং আরো অন্যান্য আকারকে প্রেজেন্ট করার মধ্য দিয়ে আমি তাদের যেমন ধারণা দিব যে পৃথিবী গোলাকার, তেমনি পৃথিবী ঘুরছে এই সম্পর্কেও তাদের একটা ধারণা সুনিশ্চিত হবে। এবং এটা বোঝানোর জন্য যে পৃথিবীকে আমরা দেখি যে সে আমরা পৃথিবী থেকে দেখি সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে যাচ্ছে, দেখে আমাদের মনে হয় যে সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ঠিক যেমন ভাবে আমরা যখন চলন্ত ট্রেনে বসে থাকি, বাইরের গাছপালাগুলো চলছে বলে মনে হয়, কিন্তু আদতে সেটা হয় না। সেটা আমি বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করব এবং তারা সেই কথা, তাদের সেই অভিজ্ঞতার কথা বলবে। তার সঙ্গে তারা পৃথিবীর ঘূর্ণনের যে বিষয়টা, যেটা আমি তাদেরকে ক্লাসরুমের মধ্যেই দেখাবো, তার মধ্যে দিয়ে তারা জানতে পারবে যে পৃথিবীটা ঘুরছে এবং পৃথিবীর আকার গোলাকার। আরো একটা বিষয় বলা যায় যে আপনি কিভাবে আর কোথা থেকে আমি জানতে পারি, এটা তো হয়ে গেল বাচ্চাদের। আর কি কিভাবে আমি জানতে পারি, যেমন কোন খোলা প্রান্তর বা মাঠের শেষে যদি আমরা দিগন্ত রেখা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবী কিন্তু গোলাকার, এবং গোলাকার আকৃতির কারণেই সেটা আস্তে 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 কোথাও একটা জায়গায় গিয়ে মিলে গিয়েছে। এবং সেই মানে মাঠ থেকে আমরা যখন তাকাবো, সমানভাবে তাকাই, তাহলে দেখবো যে একটা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ঢাল বেয়ে দিগন্ত রেখা সেখানে মিলেছে। খুব ভালোভাবে বোঝা যায় যদি আমরা সমুদ্রের ধারে যাই এবং পালতোলা কোনো যদি জাহাজ বা নৌকা যায়, তাহলে দেখবো সেই নৌকাটার আকার ধীরে ধীরে নৌকাটা যেন ধীরে 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 নিচের দিকে নামছে। প্রথমে নৌকাটা আমাদের দৃষ্টি থেকে দূরে যাবে, তারপরে তার উপরে থাকা যে পালটা রয়েছে, যে পর্দাটা রয়েছে, সেটা আড়াল হবে এবং সেটা পৃথিবীর গোল আকৃতির কারণেই এমনটা হয়। এইভাবে দুটো ধারণার কথা দিতে পারো। যদি বলে যে আপনি কিভাবে বোঝাবেন বোর্ডে বা আপনি ডেমো আকারে দেখান, তখন তোমাকে কল্পনার মধ্য দিয়ে বক্স গুলোকে, যেমন আমি বললাম যে বিভিন্ন জ্যামিতিক আকার, সেইগুলোকে তোমাকে ভেবে নিতে হবে যে আছে। হ্যাঁ, এটা কল্পনার মধ্যে ধরে নিতে হবে যে আছে। এই রকম ক্ষেত্রগুলোতে একবার তোমাদের মধ্যে থেকে কিছু প্রশ্ন করেছিল কেউ যে টিএলএম, স্যার ওখানে তো ক্লাসরুমে টিএলএম থাকবে না, কি আমরা ব্যবহার করতে পারি? তো আমি বলেছিলাম যে দেখো, ওখানে তোমার সারাউন্ডিংস যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করেই তোমাকে শেখানোর চেষ্টা করতে হবে। বোর্ড, ছবি আঁকা, যদি ওখানে কিছু থাকে, অনেক সময় জ্যামিতিক আকার কিছু থাকছে, গ্লোব থাকছে, বা ওখানে যেমন আমি ইংরেজি গ্রামারের ডেমো দেখাতে গিয়ে আমি ওই বেঞ্চের কথা বলেছিলাম বা টেবিল, ওখানে যেটা আমি দেখতে পাচ্ছি তার উদাহরণ দিয়ে আমি বোঝানোর কথা বলেছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কাল্পনিক ভাবে একটা মডেল বা কিছু টিএলএম এর কথা তাদের আমি বলবো। যেমন তাহলে এটা আমি একটু দেখাই বা বলি কিভাবে করতে হবে। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সূর্যোদয় দেখেছো?
আমি তোমাদের কিন্তু সবাইকে বলি যে সকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয় দেখতে হয়, সানরাইজ কি বলে এটাকে, সানরাইজ। বাহ, ভেরি গুড। কোন দিকে ওঠে গো সূর্য? পূর্ব দিকে ওঠে, তাই না? পূর্ব দিকে ওঠে, তারপরে দুপুর বেলায় আমাদের একেবারে মাথার উপরে, তারপর ধীরে ধীরে বিকেল এবং সন্ধ্যের পর পশ্চিম দিকে কি হয়, সূর্যটা ডুবে যায়। একটা মজার জিনিস খেয়াল করেছো, যখন সূর্যটা ডুবে সূর্যটাকে দেখা যায় না, কিন্তু তার আলো হালকা হালকা দেখা যায়। একই রকম ভাবে ভোরবেলায় যারা যারা তোমরা দেখেছো, যারা দেখোনি তাদের কিন্তু দেখতে হবে, যখন সূর্যটা ওঠে তার ঠিক আগে সূর্যটাকে দেখা যায় না, কিন্তু আলো ছড়িয়ে পড়ে আকাশ। তো এমনটা কেন হয়? আর কখনো তোমাদের মনে এমন প্রশ্ন জেগেছে যে আমরা এই যে পৃথিবীর ওপর চলাফেরা করছি, তোমাদের আমি বলেছিলাম আমরা পৃথিবীর উপরে থাকি, তো এই পৃথিবীর আকারটা কেমন? কারো কারো মনে হয়েছে? কেউ বলবে আমাকে যে পৃথিবীটা আকারটা কেমন, পৃথিবীটা কেমন? আচ্ছা, থালার মতো। আমি দেখো এখানে কিছু আকার এনেছি, হ্যাঁ, তোমাদের জন্য। এই একটা বক্স দেখতে পাচ্ছ, এটা একটা জুতোর বক্স। হ্যাঁ, তোমরা একটু বড় হলে জানবে এই ধরনের জ্যামিতিক আকারকে কি বলে। এই বক্সটা দেখো আমি তোমাদের জন্যই বানিয়েছি। এই বক্সটা হচ্ছে বর্গাকার। হ্যাঁ, এটা এটা একটা থালা, তোমরা যে মিড ডে মিল খাও তারই থালা। এমনটাও অনেকের মনে হয় যে পৃথিবীতে একেবারে সমতল থালার মতন বা চ্যাপ্টা থালার মতন। আর তার সঙ্গে রয়েছে এই যে তোমাদের পছন্দের জিনিস, ফুটবল। এগুলো দিয়ে আমরা আজকে জানবো যে পৃথিবীর আকার কেমন, এবং পৃথিবী ঘুরছে না ওই যে সূর্যকে আমরা দেখছি পূর্ব দিকে উঠছে এবং ধীরে ধীরে গিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। সবাই আমরা দেখতে পাচ্ছি যে সূর্য চলছে, আদতে সূর্য চলছে, সূর্য ঘুরছে, না পৃথিবী ঘোরার কারণে সূর্যকে অমন দেখাচ্ছে। সব বিষয়গুলো আছে খুব মজার সাহায্যে বুঝবো বা জানবো। আমি তোমাদের জন্য আরো একটা জিনিস এনেছি, যেটা আমি দেখাবো আমি কি করব। এই টর্চ লাইট, এটা দিয়ে কি হবে আমি বলছি, তারপরে আমি তোমাদের অবশ্যই দেখাবো। টর্চ লাইট তোমরা সবাই দেখেছো, টর্চ লাইট দিয়ে কি হয়, আলো যায়। তো আমি টর্চ লাইটের লাইট আলো ব্যবহার করব। এটাকে তোমরা ধরে নাও সূর্য। সূর্য যেমন আলো দেয়, আমরা টর্চ লাইটের সাহায্যে আলো দিব, যেমন সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় তেমনই। তারপর আমাদের এখানে যে জ্যামিতিক আকারগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। তোমরা দেখবে যখন আমরা এই বক্সগুলো ব্যবহার করব, তখন বক্সের যে তলে টর্চ লাইটটা পড়বে পুরোটাই একসঙ্গে দিন হবে, আবার বক্সটা ঘোরালেই হঠাৎ করে সেই আলোকিত অংশটা সরে যাবে এবং অন্ধকার মানে রাত্রি চলে আসবে। তাহলে হঠাৎ করে দিন রাত্রির পরিবর্তন হবে, কিন্তু আসলে কি তাই হয়? ভোর, তারপরে ধীরে ধীরে সকাল, দুপুর, বিকেল, সন্ধে, তারপরে সন্ধ্যের পরেও যখন সূর্যটা ডুবে যায়, মানে সন্ধ্যের ঠিক সেই সময়, গোধূলি যাকে বলে, সেই সময়তেও আকাশে আলো দেখতে পায়। তাহলে এই রকম যদি পৃথিবীর আকার হতো তাহলে তো ওটা দেখতে পেতাম না। এবার তোমাদের আমি দেখাবো যে একটা ফুটবল। ফুটবল কেমন হয়? গোলাকার। তোমাদের আমি গ্লোব এনেও দেখাবো, যেটা যেহেতু আজকে আমি প্রথম তোমাদেরকে পৃথিবীর আকারের ধারণা দিচ্ছি, তাই গ্লোবটা ঠিক আনিনি। হ্যাঁ, এর পরের দিন আমি তোমাদের গ্লোব এনে দেখাবো যে পৃথিবীর আকার আসলে কেমন। গ্লোবটাও ফুটবলের মতনই আকার, আর এইরকম দাগখানা থাকে। এবার যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, দেখবে যদি আমরা ধীরে ধীরে এই ফুটবলটাকে ঘোরাই, তাহলে ধীরে ধীরে আলো সরতে সরতে যাবে, মানে ধীরে 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 ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্রি হবে, এবং সব অংশে একসঙ্গে দিন বা রাত হবে, ধীরে 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 এটা হবে। এবার তাহলে তোমরা একটা জিনিস তো জানলে যে পৃথিবীর আকার কেমন, গোলাকার। তবে একটা বিষয় বলে রাখি, সম্পূর্ণ এই ফুটবলের মতন কিন্তু গোলাকার নয়, একটু উপর নিচে
একটা, এমন তো আকার আমার কাছে নেই, তাই আমি ফুটবলের সাহায্যে তোমাদের একটু বোঝালাম, কিন্তু গোলাকার, প্রায় গোলাকার। এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন, যে সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে? দেখতে তো পাচ্ছি সূর্য যাচ্ছে, তাহলে দেখে মনে হচ্ছে যে সূর্য চলছে, তাই তো? এবার বল, তোমরা কখনো বাসে ট্রেনে গিয়েছো? কারণ দেখবে ট্রেনটা ছুটে জানলার ধারে যদি তুমি বসে থাকো বা বাসে যদি বসে থাকো, দেখবে বাইরের গাছপালা বাড়ি সেগুলো যেন মনে হচ্ছে যে চলে যাচ্ছে তোমার পেছনে, মানে ট্রেন যত জোরে ছুটছে সেগুলো তত জোরে ছুটে যাবে, কিন্তু তুমি যখন ট্রেনের ভিতরে বসে থাকবে তুমি বুঝতে পারবে না যে তুমি চলছো, বাইরে দেখে মনে হবে যে সেই গাছপালা বা বাড়ি সেগুলো চলছে। এমন মনে হয়েছে সবার? দেখেছো এমন? বাহ, সবাই দেখেছো, তাহলে এবার তোমরা বুঝতে পারবে। ঠিক একই রকম ভাবে যেমন আমরা ট্রেনে বসে থাকি, ট্রেনটা চলে, বাইরের যেগুলো স্থির বস্তু, যেগুলো বাড়ি গাছ যেগুলো এক জায়গায় রয়েছে সেগুলোকে দেখে মনে হয় চলছে, ঠিক একই রকম ভাবে এই দেখো আমাদের যে টর্চ লাইট বা সূর্য সেটা এক জায়গায় রয়েছে, পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরছে, যে কারণে আমরা দেখছি যে সূর্যটা এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল? এবার তোমরা অন্যদের বোঝাতে পারবে, বাড়ি থেকে বোঝাতে পারবে মাকে যে কিভাবে দিন রাত্রি হয় আর পৃথিবীর আকার কেমন। তাহলে গিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা বলো তো, সূর্য তো চলছে, দেখতে পাচ্ছি পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে যাচ্ছে, সূর্য চলে না পৃথিবী চলে? পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে? ঠিক আছে? এবং কি বলে আর তোমরা কতটা ভালোভাবে বোঝাতে পারছো সেটা কিন্তু আমাকে পরের দিন জানাবে। আর এই রকম ছবি তোমাদের আঁকতে হবে, পারবে? ভেরি গুড। তাহলে আজকে আমরা জানলাম পৃথিবীর আকার, কিভাবে দিন রাত্রি হয়, এবং পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরছে, সূর্য স্থির রয়েছে। বোঝা গেল? এবার আমি এই ডেমোর দুটো কথা বলবো। দেখো, যদি তোমরা এই ডেমোটা দেখো বা প্রথম দিকে যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে দেখবে যখন আমি এই আকারের কথা বলছি বা যে কথাগুলো আমি বলেছি প্রথম 1 মিনিটে বা 1.5 মিনিটের মধ্যে, তার মধ্যে দিয়ে ইন্টারভিউয়াররা যেহেতু যথেষ্ট অভিজ্ঞ এবং জ্ঞানী, তিনারা বুঝে যাবেন যে তোমার টিচিং স্কিলটা কেমন, তোমার বোঝানোর ধারণাটা কেমন, তুমি কিভাবে বোঝাবে বিদ্যালয়ে বাচ্চাদের, তোমার বোঝানোর স্কিল রয়েছে কিনা সে সম্পর্কে তারা জেনে যাবে, এবং এটারই পর্যালোচনা চলছে টিচিং অ্যাপটিটিউড। সেই বিষয়টাই তোমাদের আয়ত্ত করতে হবে। থ্যাংক ইউ শামিমা। এবার তাহলে আমরা পরের দিকে চলে যাই, প্রশ্নে। এগুলো তোমাদেরই করা সব প্রশ্ন। কোন লাজুক শিক্ষার্থীকে আপনি কিভাবে পড়াবেন? দুষ্টু দুরন্ত বাচ্চাদের সম্পর্কে তো আমরা এমন প্রশ্ন আমরা দেখলাম কিছু। কোন লাজুক শিক্ষার্থীকে আপনি কিভাবে পড়াবেন বা শেখাবেন, এটা কি বলবো? স্যার, আমি প্রতিটা বাচ্চাকেই যত্ন এবং আদরের সঙ্গেই শেখাবো এবং পড়াবো। আমার ভালো লাগে বাচ্চাদের সঙ্গে মিশতে, তাই আমার মনে হয় সমস্ত ধরনের বাচ্চাই আমার সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিশতে পারবে। তবে হ্যাঁ, কোনো লাজুক বাচ্চা যদি থাকে, সে যদি ভয় পায়, তাকে আমি আরো বেশি আদর এবং স্নেহ দেওয়ার চেষ্টা করব, যাতে করে তার মনের মধ্যে কনফিডেন্স তৈরি হয়, এবং তার দিকে বিশেষ লক্ষ্য রাখবো যাতে করে তার যে মন সেটা কোনোভাবে আঘাত না পায় কোনো কিছু দ্বারা। আর এমন একটা পরিবেশ তৈরি করতে পারলে আমার মনে হয় সে স্বচ্ছন্দে শিখতে এবং পড়তে পারবে। তোমাদের আমি বারবার বলছি, কোনো উত্তরে যদি কোনো অবজেকশন থাকে বা কিছু বিশেষ বলার থাকে সেটা তোমরা বলতে পারো, বা কোনো যদি আলাদা প্রশ্ন থাকে সেটাও তোমরা রাখতে পারো। পরিবেশ নিয়ে অলরেডি আমরা করে নিয়েছি। স্যার
বলছি হ্যাঁ, যে বলুন। অদিতি বলছি স্যার, আপনি যে উত্তরগুলো বলে দিচ্ছেন সেই আইডিয়াটা নিয়ে মানে যখন ইন্টারভিউয়ার কোনো কোশ্চেন করবেন তখন নিজের ভাষায় বুঝিয়ে বললে তাতে তো ইন্টারভিউয়ার বেশি খুশি হবেন। মানে ধারণাটা আপনারটা নিলাম, নিয়ে সেটা গুছিয়ে যখন নিজের ভাষায় এক্সপ্রেস করে বলবো তখন উনি তো বেশি করে খুশি হবেন, তাই তো আপনি বলেছেন? একদম একদম তাই। এবার আমি যেমন দেখছিও তোমাদের চলছে এখন পার্সোনাল মক এবং গাইডেন্স নেওয়া চলছে অনেক ক্যান্ডিডেটকে, কালকে যেমন শনিবার এবং রবিবার সাধারণত আমি দেখছি কেউ কেউ ব্যাপারটাকে এমন কিছু গোঁজামিল দিয়ে ফেলছে, মানে নিজের একটা ধারণা দিতে গিয়ে অপ্রয়োজনীয় কিছু কথা বলছে। আমার মনে হয় যদি আইডিয়াটা ঠিক রেখে খুব সংক্ষিপ্ত ভাবে নিজের মতন করে বলতে পারো সেটা খুব ভালো হয়। দুটো ক্ষেত্রে আমি সমস্যা দেখেছি। এক, যারা হুবহু মুখস্থ করে বলে তাদের ক্ষেত্রে একটা দেখেছি যে উত্তরগুলো খুব একটা ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। জানো, দেখো এইগুলো সব প্রশ্নই এমন যেটা তোমার পার্সোনালিটি তাদের সামনে উঠে আসবে যে তুমি শিক্ষক হিসেবে কেমন। আমি আগেও বলেছি, যদিও তোমাদের মার্কসের ডিভিশন রয়েছে ভাইভা এবং টিচিং অ্যাপটিটিউড, কিন্তু তোমার ওই 5 মিনিটে তুমি কি ইমপ্রেশন ইন্টারভিউর মধ্যে ফেলছো তার উপরে ওভারঅল তোমার মার্কসের ডিস্ট্রিবিউশন হয়। তো তার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো থাকে যেটা দিয়ে তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব বোঝা যায়। ইন্টারভিউ, বিভিন্ন যে ইন্টারভিউ আছে সেগুলো তোমরা যদি শোনো এবং দেখো, দেখবে সবাই একটা কথা বলে, ইন্টারভিউ মিনস পার্সোনালিটি টেস্ট, ব্যক্তিত্ব কেমন। যে কোনো ইন্টারভিউ, সে যদি তুমি কোনো প্রাইভেট কোম্পানিতে যাও সেখানে, এবার তুমি যে কাজের জন্য যাচ্ছ সেই কাজটা কতটা ভালোভাবে করতে পারবে, তোমার ব্যক্তিত্ব সেই কাজের সঙ্গে কতটা সাযুজ্য রাখছে, সেগুলো কিন্তু তোমার উত্তর, তোমার কথা বলা, তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের করা প্রশ্নের ক্ষেত্রে তোমার উত্তর, সে সব দিয়েই পর্যালোচনা হয়। তো উত্তর করার ক্ষেত্রে মুখস্থ করলেও সেটা ইউ হ্যাভ টু ফিল ফার্স্ট, প্রথমে একটু ভাববে এবং সেইভাবে বলবে। তাতে করেও আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট খুব সুন্দর করতে পারে, সেগুলো লিখে নেয়, লিখে নিয়ে যখন বলে তখন মনে হয় না যে সে কারো মুখস্থ বলছে। মুখস্থ বলা এবং নিজের মতো করে বলার মধ্যে একটা পার্থক্য থাকে। আমি একটা কিছু উদাহরণ দিই। হ্যাঁ, এই ধরো কোন লাজুক শিক্ষার্থীকে আপনি কিভাবে পড়াবেন। কেউ যদি মুখস্থ বলে সে হয়তো এরকম বলছে, স্যার যত্ন ও আদরের সঙ্গেই সব শিক্ষার্থীকে শেখাবো, সেই সঙ্গে সেই শিক্ষার্থীর প্রতি বিশেষ লক্ষ্য রাখবো। এটা হলো মুখস্থ বলা। বা কেউ যদি আরেকটু স্পিডে বলে, এরকম বলবে, স্যার আমি সব শিক্ষার্থীর প্রতি যত্ন ও আদরের সঙ্গে সব শিক্ষার্থীকে শেখাবো, সঙ্গে সেই শিক্ষার্থীর প্রতি বিশেষ লক্ষ্য রাখবো। যদি তোমরা আগেরটা শুনে থাকো বা পরে যখন রেকর্ডিং শুনবে তখন দেখবে দুটোর মধ্যে বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। আমি যখন এই উত্তরটা বলছি তোমাদের একদম ভালো লাগবে না, যদিও এই কথাগুলো আগের উত্তরের সঙ্গেই মিলছে। তবু আশা করছি এটা দিয়ে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। আমার একটা বর্ণ প্রশ্ন ছিল। পরিচয়, আচ্ছা এটা বলে নিন যেটা আপনি শুনুন। আচ্ছা বলো 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 বলো। বলছি যদি জিজ্ঞেস করে যে ধরুন আপনি শিশুদের ভারতের মানচিত্র দেখাচ্ছেন, আপনি কিভাবে তাদের বোঝাবেন যে মানচিত্রের ঠিক কোন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত? স্যার আমি সর্বপ্রথম তাদেরকে ম্যাপ বিষয়টা কি সে সম্পর্কে ধারণা দিব এবং তার সঙ্গেই আমি তাদেরকে দিক চিনতে শেখাবো। যেমন পূর্ব দিক কোনটাকে বলে, পশ্চিম দিক কোনটাকে বলে, এবং তারা কিভাবে চিনবে যে পূর্ব দিক কোনটা। পূর্ব দিকে যেমন সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এবং তাদের বলবো, যদি তোমরা পূর্ব দিকে মুখ করে থাকো তাহলে তোমাদের বাম হাতটা উত্তর দিকে থাকবে এবং ডান হাতটা দক্ষিণ দিকে থাকবে। তাদের দিক সম্পর্কে ধারণা ক্লিয়ার হলে আমি তখন ভারতের মানচিত্র ব্যবহার করব এবং মানচিত্র বা ম্যাপের ধারণা দেওয়ার সময় আমি বলবো যে ম্যাপের ক্ষেত্রে সবসময় উপরের দিকটা উত্তর হয়, নিচের দিকটা দক্ষিণ। এবং তুমি যদি ম্যাপটার সামনে থাকো তাহলে তোমার ডান দিকটা হবে
পূর্ব আর বাঁ দিকটা হবে পশ্চিম। গিয়ে তাদের আমি জিজ্ঞাসা করব পশ্চিমবঙ্গ রাজ্যটা দেখিয়ে যে বলো তো পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দিকে রয়েছে। আমার বিশ্বাস যে এরপরে তারা নিজেরাই বলতে পারবে যে পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দিকে আছে। হলো ক্লিয়ার? হ্যাঁ স্যার, বলছি যে ভারতের মানচিত্রটা তো তাহলে আমি বোর্ডে আঁকবো, এবার একে বোঝাবো, এবার সেক্ষেত্রে ধরুন পারফেক্ট হলো না ম্যাপটা, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। তোমাকে, তুমি বলতে চাইছো যে তোমাকে মানে বোর্ডে এঁকে দেখানোর জন্য বলছি। না, ওতে কোনো অসুবিধা, মোটামুটি লাইন হলেই হবে। একবার পারফেকশনের দিকে যদি যাও তাহলে তুমি একবারে খুব ভয় পেয়ে যাবে, ঘাবড়িয়ে যাবে, একটু ভুল হলে ওটাকে বারবার মুছবে, যে তোমার যে বোঝানোর যে জায়গাটা সেটাই তৈরি হবে না। তাহলে আমি একটু বলি যে এটা কিভাবে দিব। আমি আরো খারাপ, মানে তোমার থেকে ভীষণ খারাপ মানচিত্র আমি আঁকি। তো এই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার শুধু ধারণা আছে যে হ্যাঁ। না স্যার, আমার একটু টেনশন আছে কি যদি ম্যাপ আঁকতে বলে, আমার যেহেতু ভূগোল সাবজেক্ট তো। আমি বললাম যে তোমার থেকে আমি খুব খারাপ আঁকি, এবার আমি করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, আমরা দিক নির্ণয় করা শিখেছিলাম, সবার মনে আছে? বলো দেখি পূর্ব দিক কোনটা, কিভাবে চিনতে পারবে আর বুঝতে পারবে? হ্যাঁ, যেদিকে সূর্য উঠছে, তাই তো? পশ্চিম দিক তার ঠিক বিপরীতে যেদিকে সূর্যটা অস্ত যাচ্ছে। আর উত্তর দিক, দক্ষিণ দিক নির্ণয় করাও শিখিয়েছিলাম। যেদিকে সূর্য ওঠে সেদিকে মুখ করে সকালে যখন সূর্যোদয় দেখছো হাত দুটো সাত করে দাও, দেখবে তোমাদের ডান হাতটা কোন দিকে যাবে বলো? দক্ষিণ, আর বাঁ হাতটা উত্তর। খুব সুন্দর। আর সেই দিন আমরা দেখেছিলাম আমাদের স্কুলের একটা মানচিত্র, যে কিভাবে আমরা স্কুল আসবো, এবং বোর্ডে তোমাদের ছবি এঁকে দেখিয়েছি। মনে পড়ছে? বলো তো আমি কি বলেছিলাম, মানচিত্র বা ম্যাপের ক্ষেত্রে কোন দিকটা কি হয়? কার মনে পড়ছে? ঠিক উপরের দিকটা সবসময় উত্তর দিক হয়। এই রকম ভাবে তোমরা যদি কোনো মানচিত্র দেখো, আমি তোমাদের সেই দিন দেখিয়েছিলাম আমাদের স্কুলের বাউন্ডারি এবং কোন দিকে কি রয়েছে সেটা। তখন আমি বোর্ডে এরকম একটা তীর এঁকেছিলাম। এই উপরের দিকটা কি বলেছিলাম? উত্তর। আর দক্ষিণ কোনটা? নিচের দিকটা দক্ষিণ। আর পূর্ব পশ্চিম। এবার আমরা সামনের দিকে মুখ করে সবাই হাত তাক করে দেবে, করো। এই ডান দিকটা হচ্ছে পূর্ব, আর বাঁ দিকটা পশ্চিম। আচ্ছা, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, তাই তো? যেমন আমরা জানতে পারছি যে আমাদের স্কুলের কোন দিকে কি রয়েছে একটা মানচিত্রের সাহায্যে, যেমন আমাদের ভারতবর্ষের কোথায় কি রয়েছে। আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। খুব সুন্দর। তাহলে দিল্লি কোন দিকে রয়েছে? দিল্লির কথা তোমরা জানো, আমাদের দেশের রাজধানী, তাই না? কাশ্মীর কোন দিকে রয়েছে, রাজস্থান কোন দিকে রয়েছে, আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো, সেইটা আজকে আমরা একটু শিখবো। আমি ভারতবর্ষের মানচিত্রটা একটু তোমাদের জন্য আঁকার চেষ্টা করতে হবে। এইটা এইরকম অনেকটা আমাদের ভারতবর্ষের মানচিত্র। আচ্ছা, কেউ হেঁটো না, আমরা আবার সঠিক যে মানচিত্রটা সেটা তোমাদের নিয়ে এসে একবার দেখাবো। এটা জাস্ট আমরা জানার জন্য যে আমাদের পশ্চিমবঙ্গটা কোন দিকে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গটা ঠিক এই জায়গায় রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ, বুঝলে? আমাদের পাশেই একটা দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানেও বাংলায় মানুষ কথা বলে। আর ঠিক বাংলাদেশের পাশেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, এই জায়গাটায়। ঠিক আছে, আমি জায়গাটা নির্দেশ করলাম, কিন্তু আমি এখানে পশ্চিমবঙ্গের মানচিত্রটা সঠিকভাবে আঁকিনি। এবার তোমরা আমাকে বলো, আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, এই উপরে রয়েছে কাশ্মীর, জম্মু কাশ্মীর।
জম্মু কাশ্মীর, লাদাখ এগুলো রয়েছে। এইখানে রয়েছে গুজরাট, ঠিক আছে। আর এই নিচে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর নাম শুনেছো তোমরা? বাহ। এবার আমাকে বলতে হবে এটা কি বললাম আমি, পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গটা কোন দিকে রয়েছে ম্যাপের, এটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক এই ডান দিকে রয়েছে, তাহলে আমরা কি বলবো, পূর্ব দিকে। জম্মু কাশ্মীরটা উত্তর দিকে, গুজরাট পশ্চিম দিকে, তামিলনাড়ু বলো ঠিক দক্ষিণ দিকে। বাহ, খুব ভালো, তোমরা তো বেশ চিনে ফেলেছো। এবার আমরা একদিন ম্যাপ এনে দেখবো আর সব রাজ্যগুলো কোথায় কে রয়েছে, এবং আমরা দেখবো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিভাবে কোন দিকে গেলে আমরা সেই রাজ্যে পৌঁছতে পারবো, এবং দিল্লি কিভাবে যাব সেটাও দেখবো। হবে, বেশ মজার হবে কিন্তু। চলো, হলো। এবার এই ম্যাপটা দেখে হাসাহাসি করো না তোমরা। আমি প্রথমে বললাম যে আমি খুব ঠিকঠাকই হয়েছে, শুধু গুজরাটের কাজটা একটুখানি স্যার ওটা ওই ঠিক করে নিলেই হয়ে যাবে। যাই হোক, তোমরা একটু প্র্যাকটিস করে নিবে কয়েকবার। হ্যাঁ হ্যাঁ, তবে একটা জিনিস, এইরকম আঁকলেও মানে সাপোজ আমার মতন কোন কেউ যদি যায় যার একেবারে ম্যাথের প্র্যাকটিস নেই এবং পারেও না, সে ওই বারবার ওই মোছামুছি করবে না। তার মেন ধারণা কিভাবে সে পড়াতে পারছে। ওখানে তোমার মানে ম্যাপ আঁকার দক্ষতার পরীক্ষা হচ্ছে না, ওখানে তোমার হচ্ছে টিচিং স্কিল, এবং কিভাবে তোমার ম্যাপটা এইরকম হলেও তুমি সেটাকে ম্যানেজ করে বেরিয়ে যেতে পারছো, সেটাই হবে। ঠিক আছে, তোমার এই প্রশ্নটাও একটা আমাদের বিষয় শেখালো, খুব ভালো হলো, থ্যাংক ইউ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে বর্ণ পরিচয় ও সহজ পাঠের মধ্যে পার্থক্য কি। আমরা একটু ইনফরমেশন গুলো জেনে নিব। হ্যাঁ, বর্ণ পরিচয় আর হচ্ছে সহজ পাঠ। আমাদের বলেছে পার্থক্য কি, এটা জিজ্ঞাসা করেছে। বর্ণ পরিচয়, আচ্ছা প্লিজ এখন আর মাইক্রোফোনটা অন করো না, নইলে আমার কথাগুলো ক্লিয়ার তোমাদের হবে না। বর্ণ পরিচয় এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর 1930 সালে। দেখো, সবারই মনে হয় যেহেতু ওই সহজ পাঠে অ আ এগুলো কিন্তু ধারণা দেওয়া হয়েছে, বর্ণ পরিচয় বইটা কিন্তু এখন আমাদের প্রাথমিকে নেই, যেটা আনার কথা চলেছে বা এটা নিয়ে আলোচনা হয়েছে যে বর্ণ পরিচয় বইটা আবার আনা হবে। তো বর্ণের ধারণা কিন্তু আমরা সহজ পাঠে পেয়ে যাচ্ছি, তাহলে মূল উদ্দেশ্যটা কি, বর্ণ পরিচয় এবং সহজ পাঠের আলাদা কি উদ্দেশ্য। বর্ণ পরিচয় বইটা কি তৈরি করে, এফএলএন বলছে এটা লিটারেসি এর ফাউন্ডেশন। মানে বর্ণের ধারণা পাওয়ার একটা প্রধান বা মূল ভিত্তি। আর সহজ পাঠ বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং থ্রু এক্সপেরিয়েন্স। এখানে ভাষা শেখা হয়, বাংলা ভাষাটাকে শেখা হয় লার্নিং THROUGH থ্রু এক্সপেরিয়েন্স। ওই যে ভাত আনো বড় বউ, এই যে বলছে, সেখানে কি হচ্ছে, এক্সপেরিয়েন্সের সঙ্গে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা শিখছি। বাচ্চা তার দৈনন্দিন পরিবেশ, যার সঙ্গে সে রিলেট করতে পারে এমন কথা, সেই কথার মধ্যে ব্যবহৃত বাংলা বর্ণ, কার মানে আকার একার, বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এবং ভাষার শেখার ক্ষেত্রে এটা উপযোগী। বর্ণ পরিচয় কি শুদ্ধ বর্ণের ধারণা দেয়,
শুদ্ধ বর্ণের আকার ও ধারণা। সহজ পাঠ কি করে? সহজ পাঠ শিশুকে সহজ, আনন্দময় ও স্বাভাবিকভাবে বাংলা পড়তে শেখায়। সহজ পাঠ শিশুকে সহজ, আনন্দময় ও স্বাভাবিকভাবে বাংলা পড়তে শেখায়। বর্ণ পরিচয় কি করে? বর্ণ, বানান, শব্দ ও বাক্য শিখতে সাহায্য করে। কারণ মাইক্রোফোন অন হয়ে গিয়েছে, তোমার চিৎকারে আমি কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম, বুঝছো, চমকে উঠেছি। আমি ভাবছি আমি কিছু ভুল করে ফেললাম নাকি আবার। বর্ণ, বানান, শব্দ ও বাক্য শিখতে সাহায্য করে। এটা কি? গদ্য, পদ্য, প্রকৃতি, এবং শিশুর ব্যবহারিক জীবনের ধারণা পাওয়ার মাধ্যমে বাংলা ভাষা শেখে। এবার আমি একদিক থেকে সব এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেব। আই হোপ যে তোমরা এগুলো সব বুঝতে পারলে। আমি লেখার সঙ্গে সঙ্গে মুখেও বলে দিয়েছি, আমার হাতের লেখা বুঝতে না পারলেও আশা করছি আমি বলেছি সেগুলো তোমরা কান দিয়ে শুনেছ। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণ পরিচয় ও সহজ পাঠ বইটির মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য। স্যার, বর্ণ পরিচয় বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে রচনা করেন এবং এই বইটির প্রধান উদ্দেশ্য বাংলা বর্ণ, বানান, শব্দ শেখানো, সর্বোপরি সাক্ষরতার একটা ফাউন্ডেশন, বাংলা সাক্ষরতার একটা ফাউন্ডেশন তৈরির জন্য এই বইটা উপযোগী। অপরদিকে সহজ পাঠ বইটি 1930 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। এই বইটির উদ্দেশ্য শিশুকে আনন্দদায়ক ভাবে, সহজভাবে বাংলা পড়তে শেখায়, যেখানে গদ্য, পদ্য, প্রকৃতি ও শিশুর যে জীবন তার সম্পর্কে বাচ্চা বা শিক্ষার্থী ধারণা লাভের মধ্য দিয়ে বাংলা ভাষা শিখতে ও শুদ্ধভাবে বলতে শেখে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা সহজ পাঠটা দেখি তাহলেও কিন্তু বর্ণ পরিচয়ে যেগুলো পাই সেগুলো আমরা সহজ পাঠ থেকে শিখে নিতে পারবো। বর্ণ পরিচয়ের কি আলাদা কোনো প্রয়োজন রয়েছে? যদি বলে তাহলে আমি কি বলবো? স্যার, সহজ পাঠ বইয়ের সাহায্যে আমরা বর্ণ পরিচয়ের অনেক বিষয় শিখে নিতে পারি, কিন্তু সম্পূর্ণ বাংলা লিটারেসির
প্রথম স্তর গঠনের জন্য বর্ণ পরিচয় বইটা কিন্তু বিশেষভাবে উপযোগী। তার কারণ সেখানে শুদ্ধ বর্ণের ধারণা, তার আকার, সঙ্গে তার বানান এবং ব্যবহার শেখানো হয়েছে। তাই ভাষা, বাংলা ভাষা শিক্ষার প্রথম স্তর হিসেবে বর্ণ পরিচয় বইটি বিশেষভাবে উপযোগী এবং প্রাসঙ্গিক। তার সঙ্গেই সহজ পাঠ বইটি বাচ্চার জীবন, তার ব্যবহারিক জীবন, প্রকৃতি, এগুলোকে জানার মধ্য দিয়ে সহজ ও আনন্দময় ভাবে বাংলা ভাষাটা শিখতে তাদের সাহায্য করবে। তাহলে বর্ণ পরিচয়, দেখো বিষয় হচ্ছে যে সহজ পাঠের তো একটা বিশেষ গুরুত্ব, একার মধ্যেই সব। হ্যাঁ, তো বর্ণ পরিচয়টা রিলিভেন্স কোথায়, প্রাসঙ্গিকতা কোথায়, এটা নিয়ে একটু অসুবিধে হয়। তো সেই জন্যই আমি এটা বলে দিলাম। তোমরা অনেক কিছু বলেছো দেখছি, থ্যাংক ইউ। আচ্ছা সোমা গনই, আই হোপ যে তুমি ম্যাপটা নিয়ে বুঝতে পেরেছো। ক স্যার আপনি ও, আমি ভাবছি ক দিয়ে কোনো একটা। থ্যাংক ইউ জয়শ্রী, আপনাকে যদি দেখি, থ্যাংক ইউ। বইয়ের সব বর্ণ আছে, সহজ পাঠে নেই। হ্যাঁ ঠিক, বর্ণ পরিচয় বইয়ের সব, ওটাই বললাম যে একেবারে বর্ণ চেনা মানে ফাউন্ডেশন যেটা, সেটা তৈরির জন্য বর্ণ পরিচয় বইটার বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল যে ওই সহজ পাঠের প্রথম ভাগে ছবিগুলো সব কালো কালির রং দিয়ে মানে বোঝানো, আর সহজ পাঠের দ্বিতীয় ভাগে ছবিগুলো আলাদা যেখানে রং করা যেতে পারে। এই দুটো কেন, আর এই কেন পার্থক্যটা কেন, এইরকম একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, সহজ পাঠের প্রথম ভাগ যেটা ক্লাস 1 এ রয়েছে এবং দ্বিতীয় ভাগ যেটা ক্লাস 2 এ রয়েছে। সহজ পাঠের 4টি ভাগ, এগুলো নিয়ে আসবো আমি পরে, যখন বই সম্পর্কে ধারণা দিব তখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন তোমার ওই প্রশ্নটার উত্তর দিই। স্যার সহজ পাঠ বইটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তার অলংকার বা তার যে চিত্রণ সেটা করেছেন প্রখ্যাত চিত্রকার নন্দলাল বসু। সেখানে তিনি একটা বিশেষ পদ্ধতির সাহায্যে ছবিগুলো এঁকেছেন, যেটা হচ্ছে ব্লক চিত্র। ছোট বাচ্চা, তার কাছে রঙের ধারণা সম্পূর্ণভাবে স্পষ্ট তৈরি তখনও হয়ে ওঠে না, তবে তার কাছে বিশেষ আকর্ষণ হচ্ছে ছবি। সেই কথাটা মাথায় রেখেই আমার মনে হয় নন্দলাল বসু কবিগুরুর যে ভাবনা, লেখার সঙ্গে সাযুজ্য রেখেই সেই রকম সাদা কালো ছবি ব্যবহার করেছেন। এবং এই ছবির একটা বিশেষ ঐতিহ্য রয়েছে, যেটা চেঞ্জ হয়ে গেলে বা পরিবর্তন হলে সেই বইটির সত্তা কোথাও নষ্ট হবে। সে কারণেই এখনো আমরা সেই সাদা কালো ছবি, যেটা শিশু মনকে বিশেষভাবে আকৃষ্ট করে, খুব সহজ ভাবে ছবিগুলো করা, সেটার প্রাসঙ্গিকতা এখনো রয়েছে এবং সেটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, একদম ঠিক আছে। আর স্যার ওইটা একটু বলে দিন যে দ্বিতীয় ভাগে ছবিগুলো মানে রং করা যেতে পারে সেইভাবে কেন রাখা হয়েছে। দ্বিতীয় ভাগে তখন তুমি বলছো যে বাচ্চার ধারণা পরিস্ফুট হয়েছে, সে বিভিন্ন রং সম্পর্কে ধারণা পেয়েছে, আর এই বয়সের বাচ্চা রঙিন বিষয়টির দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়। তো বইগুলো শিশু মন বা শিশু মনস্তত্ত্বকে মাথায় রেখে বিজ্ঞানসম্মত ভাবে তৈরি, সে কারণে সেখানে রঙিন ব্যবহার করা হয়ে থাকে। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটাকে লিনো কার্ড বলছে। হ্যাঁ, ছাপচিত্র, ওই যে ছবিগুলো থাকে নন্দলাল বসুর। স্যার বলছি, স্বস্তিক বলছি স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে বর্ণ পরিচয় আর সহজ পাঠের পার্থক্য, খালি আর একটা বিষয় যদি অ্যাড করা যায়, যে সাহিত্যের রস সম্পর্কে প্রথম ধারণা দেয় সহজ পাঠ, এটাও তো বলা যেতে পারে, কারণ ওখানেই তারা প্রথম বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হচ্ছে। একদম।
সাহিত্যের রস বা ভাবের ধারা বাচ্চা প্রথম সহজ পাঠে পাচ্ছে। এবার আমি এর সঙ্গেই বলে রাখি, এইরকম হয়তো আরো কিছু মাথায় তোমাদের আসবে, তবে আমার মনে হয় এই অর্ডারেই বলবে। মানে সহজ পাঠ বইটির প্রথম উদ্দেশ্যটা কি, গদ্য পদ্য এবং তার মধ্য দিয়ে আনন্দদায়ক ভাবে ভাষার দক্ষতা তৈরি করা, এবং তার সঙ্গে তখন তুমি এটা অ্যাড করবে যে এটি হচ্ছে একটি বাচ্চার বাংলা ভাষায় যে শিখছে তার প্রথম সাহিত্যের সঙ্গে পরিচয় বা সাহিত্যের রস ও ভাবের ধারণা গড়ে তুলছে সহজ পাঠ বইটি। ব্যাস, আর কিছু বলবে? হ্যাঁ স্যার, আমার না একটা হলে প্রশ্ন ছিল। মাইক্রোফোনটা অফ করে দিতে হবে। হ্যাঁ বলো বলো বলো। আরেকজন স্যার বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বর্ণ পরিচয় লিখেছিলেন তখন সেখানে কয়টি বর্ণের ধারণা দেওয়া ছিল? 51টি? 51টি, এখন 50টি। হ্যাঁ 51টি। আর এই সহজ পাঠ বইয়ে সম্ভবত 33টি বর্ণ নিয়ে বলা আছে। পার্থক্য হবে? আছে। হ্যাঁ বলো, বুঝতে পারলাম না, বলো। আর সহজ পাঠে মনে হয় 33 বা 37টি বর্ণের ধারণা দেওয়া আছে, তো এটা কি একটা সব পার্থক্য হবে? বর্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বললো যে সহজ পাঠ বইয়ে সব বর্ণের ধারণা দেওয়া নেই সেখানে। সে কারণেই বর্ণ পরিচয়, যেটা বর্ণ, বানান, শব্দ ও বাক্য, বিশেষ করে শুদ্ধ বর্ণের ধারণা ও তার আকার শেখার জন্য উপযোগী। আমি এটা বললাম। স্যার যুক্ত বর্ণের ধারণা তো দ্বিতীয় ভাগে দেওয়া হয়েছে, তাহলে কয়ে মূর্ধন্য স এটা কেন দেওয়া হয়েছে প্রথম ভাগে, এটা একটু বলে দেবেন স্যার? আচ্ছা, আমি যখন বর্ণের ধারণাগুলো দিব তখন হয়তো আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, যুক্ত বর্ণ যেমন কয়ে তয়ে, গল্প, লয়ে পয়ে, তো এই রকম আমরা বিভিন্ন বর্ণকে, দুটো বর্ণ ব্যবহার করে, যেখানে প্রথম বর্ণ সঙ্গে হসন ব্যবহারের মধ্য দিয়ে আমরা যুক্ত ব্যঞ্জন গঠন করে থাকি। কিন্তু কয়ে মূর্ধন্য স, যেটা একেবারে শব্দ গঠনের প্রথমেই ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা বাংলা বর্ণমালার অংশ না হলেও বাংলা বর্ণমালার একটা অবিচ্ছেদ্য অংশ, যেটা শব্দ গঠন করতে সাহায্য করে। মানে এর যে বর্ণ, এর একটা না, এর সম্পর্কে একটা ধারণাও আছে যে কয়ে মূর্ধন্য স এটা কিভাবে এলো, এই যে বর্ণটা। তবে এখনকার মতন আমি বলি, যদি তোমাকে এমন বলে তাহলে তুমি কি বলছো? স্যার যুক্ত ব্যঞ্জন হচ্ছে দুটো বর্ণের মিলনের সাহায্যে যে ব্যঞ্জন বর্ণগুলো তৈরি হয়, যেখানে প্রথম ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণটা লুপ্ত হয়, এবং দ্বিতীয় ভাগ, সহজ পাঠের দ্বিতীয় ভাগে যুক্ত ব্যঞ্জন গঠন করা এবং শব্দে ব্যবহার করা, সেটা বাচ্চাদের শেখানো হয়ে থাকে, যেখানে শিক্ষক বিভিন্ন রকম নিজের মতন করে বিভিন্ন যুক্ত ব্যঞ্জন তৈরি করেন, বাচ্চাদেরকে দিয়েও তৈরি করেন, এবং সেখানে সেটা শব্দে ব্যবহারের মধ্য দিয়ে যুক্ত বর্ণের একটা পরিষ্কার ধারণা দেওয়া হয়ে থাকে। কিন্তু সহজ পাঠের প্রথম ভাগে উদ্দেশ্য কখনোই যুক্ত ব্যঞ্জন সম্পর্কে ধারণা দেওয়া নয়, সেখানে বর্ণ এবং ভাষা আর প্রথম ধারণা গল্প কবিতার মধ্য দিয়ে দেওয়া হয়ে থাকে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে এই কয়ে মূর্ধন্য স বর্ণটা ব্যবহার হয়, যেটা একটা বিশেষ ব্যঞ্জন, যেটা বর্ণমালার মধ্যে জায়গা না পেলেও এটা বর্ণমালার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে শব্দ গঠনের ক্ষেত্রে। সেই জন্যই যুক্ত কয়ে মূর্ধন্য স এই যুক্ত ব্যঞ্জনটি প্রথম ভাগে রাখা হয়েছে। হলো, আমি যখন আরো মানে যখন এর পরের ক্লাসে বর্ণগুলো সম্পর্কে ধারণা দিব, তখন আমি একটু দেখবো এই যুক্ত ব্যঞ্জনটা আসার ক্ষেত্রেও একটা লজিক আছে। তো তখন যদি আরো কিছু ইনফরমেশন দিই, সেটা তুমি এর মধ্যে অ্যাড করে নিবে, বা তখন ওটা আরো কিছু হয়ে যাবে। হ্যাঁ বল।
এই কয়েমূর্ধন্য স এই বর্ণটি বর্ণ পরিচয় বইয়ে ছিল, সেখান থেকেই কবিগুরু এখানে নিয়ে এসেছেন। ঠিক আছে, তাহলে এই একটা ইনফরমেশন আমরা পেলাম যে বর্ণ পরিচয় বইয়ে ছিল, সেখান থেকেই কবিগুরু সহজপাঠ বইয়ে এনেছেন। এবং বর্ণ শেখার ক্ষেত্রে এই বর্ণটির একটা বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে, সে কারণে সহজপাঠের প্রথম ভাগে আমরা কয় মূর্ধন্য এই বর্ণটা দেখতে পাই। থ্যাংক ইউ। চলো এবার আমরা পরের প্রশ্নে যাই, আমাদের অলরেডি আর সময় খুব একটা নেই, আমাদের শেষ করতে হবে। প্রাইমারিতে এনসিএফ এর গুরুত্ব কি, বা এনসিএফ কিভাবে আপনার কাজে সহায়তা করে? এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনইপি 2020, এগুলো সব তোমরা জেনে গেছো। এনসিএফ 2023 একজন শিক্ষককে একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক ও পেডাগজিক্যাল ডিরেকশন প্রদান করে। এটি শিক্ষককে শিক্ষার্থী কেন্দ্রিক, অভিজ্ঞতা ভিত্তিক, অন্তর্ভুক্তমূলক ও কম্পিটেন্সি বেসড টিচিং এর দিকে পরিচালিত করে। পাশাপাশি লার্নিং আউটকাম নির্ধারণ, উপযুক্ত লার্নিং টিচিং ম্যাটেরিয়াল নির্বাচন করা, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট, স্থানীয় শিক্ষা সম্পদের ব্যবহার এবং টিচার স্টুডেন্টের রিলেশনশিপ মানে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। এবার এটা আমরা কিভাবে বলবো, এটা গেল একটা রিডিং ওয়েতে বলবো। এবার কিভাবে নিজের মতন করে আমরা বলবো প্রাথমিক। স্যার এনসিএফ 2023 যেটা এনইপি 2020 উপর নির্ভর করেই গঠিত হয়েছে, যেটা একটা জাতীয় পাঠ্যক্রম, একটা শিক্ষার্থী কিভাবে শিখবে এবং শিক্ষক কিভাবে শিক্ষার উদ্দেশ্যকে সম্পন্ন করবে। এখন যে বর্তমান শিশু কেন্দ্রিক, আনন্দদায়ক, অভিজ্ঞতা নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, সেইটা কিভাবে সুনিশ্চিত করবে তার একটা সুস্পষ্ট পথ নির্দেশিকা এই এনসিএফ এর মধ্যে রয়েছে, যে কারণে এটা শিক্ষকদের জন্য বিশেষভাবে উপযোগী। পাশাপাশি এনসিএফ এটাও নির্ধারণ করতে সাহায্য করে যে শিক্ষার কোন একটা নির্দিষ্ট ক্লাস পরে বাচ্চা কি শিখবে, কতটা তাকে শেখাতে হবে সেই বয়স উপযোগী, মানে শিশু মনস্তত্ত্বকে নির্ভর করে। পাশাপাশি তার পর্যালোচনা, মূল্যায়ন কিভাবে করবেন, এমনকি শিক্ষার্থী শিক্ষকের সম্পর্কটা কেমন হবে তারও একটা সুস্পষ্ট ধারণা দেওয়া রয়েছে। তাই বর্তমানে শিক্ষকদের বর্তমান আধুনিক উপযোগী শিক্ষার সঙ্গে সাযুজ্য মেনটেন করে চলার জন্য এনসিএফ 2023 বিশেষভাবে প্রাসঙ্গিক। তাই এটা হলো নিজের মতন করে বলা। কোন সংখ্যাকে শূন্য দিয়ে প্রশ্ন করছেন ইন্টারভিউয়ার, কোন সংখ্যাকে কি শূন্য দিয়ে ভাগ করা যায়? তোমার উত্তর হচ্ছে যে না স্যার, শূন্য দিয়ে ভাগ করা যায় না। শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা অসঙ্গত হবে বা আনডিফাইন্ড বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে বাচ্চাকে আপনি কিভাবে এটা বোঝান। এখানে একটু সমস্যা, যদিও আমি এর আগের ক্লাসে যখন আমি সংখ্যা সম্পর্কে ধারণা দিই, ভাগ সম্পর্কে ধারণা দিই, তখন কিন্তু এটা বলেছি। আই হোপ যে ওটা থেকে হয়ে যাওয়ার কথা। তবুও একটু আমি বলি যে বাচ্চাদেরকে কিভাবে ধারণা দিই। প্রথমে মুখে বলি, তারপরে ডেমো। স্যার আমি প্রথমে বাচ্চাদের ভাগ সম্পর্কে ধারণা দিব, এবং যখন ভাগ সম্পর্কে ধারণা দিচ্ছি আমি নিশ্চিত যে বাচ্চারা সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে গিয়েছে তাদের, এবং ভাগ যখন তারা শিখে যাবে বা ভাগের ধারণা তাদের প্রথম যখন গঠন হবে, তারপরে আমি দেখাবো কিভাবে ভাগ মধ্য দিয়ে ভাজক এবং ভাগফলের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ভাগশেষ বা ভাজ্য সবার মধ্যে যে সম্পর্ক, সেটা আমি বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখানোর মধ্যে ধীরে ধীরে করে শূন্যটাকে একটা ভাজক হিসেবে ব্যবহার করব, এবং সেখানে বাচ্চারা দেখবে যে ভাগফল কোনোভাবেই নির্দিষ্ট করা যাচ্ছে না। সে কারণেই সেটাকে বলা হচ্ছে যে অসঙ্গত বা আনডিফাইন্ড, যেটা ডিফাইন করা যাচ্ছে না, নির্দিষ্ট করা যাচ্ছে না। এটা গেল মুখে যদি তোমার বসে রয়েছে এবং জিজ্ঞাসা করে। এবার হচ্ছে যে আপনি বোর্ডে কিভাবে দেখাবেন। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা তো ভাগ শিখে গিয়েছো তাই না? তাহলে এখন কি নিজেদের মধ্যে সমান ভাগে সবকিছু ভাগ করতে পারো? বা কোথাও যখন মা বা বাবা বলে যে নিজেদের মধ্যে চকলেট গুলো সমান ভাগে ভাগ করে নে,
হ্যাঁ, তখন কি সেটা তোমরা সমান ভাগে ভাগ করে নিতে পারো? বা যদি আমি বলি যে আমাদের আজকে বিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে তাদের শ্রেণী ভিত্তিক সমান ভাগে ভাগ করতে হবে, 6টা শ্রেণীতে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে কি সেটা তোমরা করতে পারবে? বাহ, খুব ভালো। তাহলে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। মজার জিনিস কেন বলছি? কারণ হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যার সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছি আমি সেই প্রথম শ্রেণীতে, এবং তখন আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এই সংখ্যাটাকে ইংরেজিতে কি বলে? 0, তাই তো? আবার এই কখনো কখনো কি হয়ে যায়, বাহ বেশ ভালো মনে রেখেছো তো, হিরো কখন হয়? যখন সংখ্যার ডান দিকে বসে। তো আজকের ইন্টারেস্টিং বিষয়, যেমন তোমাদের সেই ছোটবেলায় খুব মজা হয়েছিল শূন্যের ধারণা পেতে গিয়ে, তেমনই আজকেও তোমাদের খুব ভালো লাগবে এই শূন্যটাকে ভাজক হিসেবে দেখতে। আচ্ছা, ভাজ্য ভাজকের ধারণা তো তোমাদের তৈরি হয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখি তোমরা কতটা মনে রেখেছ। 9 সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করছি, বলো কি হবে? 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1। এখানে কোনটা ভাজক? ভেরি গুড, 2 ভাজক, 8 ভাগফল, 1 ভাগশেষ এবং 9 ভাজ্য। খুব সুন্দর। এবার আমরা শিখবো শূন্যকে ভাজক হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে। তাহলে দেখি এই 9 সংখ্যাটাকে 0 দিয়ে ভাগ করি। আচ্ছা, ভাগ করা কি যাবে? ভাগ কিন্তু করা যাবে, এমন নয় যে ভাগ করা যাবে না, কিন্তু কি হবে? ভাগ ফল কি হবে সেটা একটু দেখি। আচ্ছা, 0-র সঙ্গে যদি কোনো সংখ্যার গুণ করি তাহলে কি হবে? যে সংখ্যারই করি কি হবে? 0 হবে। তাই আমরা এখানে যতই লিখি, 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 0 লিখি, 1000 লিখি, 1 লাখ লিখি, যতই লিখি না কেন আমরা কি পাবো? 0 এখানে পাবো। তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9। আমরা বলেছি আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না এই ভাগশেষ ভাজকের থেকে ছোট হচ্ছে। তাহলে এবার দেখো, এই ভাগশেষটা কি ভাজকের থেকে ছোট হয়েছে? ছোট হয়নি। তাহলে আমাদের আবার ভাগ করতে হবে, তাই না? আবার হয়তো আমি প্রথমে 1 দিয়ে ভাগ করলাম, তারপরে 2 দিয়ে করলাম, আবার 0, আবার 9 নামলো, এরপরে আমি 8 দিয়ে করলাম, 8 0 0, আবার 9 হলো, আবার আমরা 9 দিয়ে করলাম, 9 0 0। তাহলে কিন্তু আজকে আমাদের স্কুল শেষ হয়ে যাবে, তারপরে আমরা বুড়ো হয়ে যাব, এরকম ভাবে চলতেই থাকবে। আর আমাদের বোর্ডে এত জায়গা হবে না, বারবার মুছতে হবে, বারবার লিখতে হবে, এবং এইখানেও ভাগফল কোনো নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই 9 সংখ্যাটিকে 0 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে। কেউ কি বলতে পারবে? আচ্ছা, তাহলে বোঝা গেল যে কেউ আমরা বলতে পারবো না। আর আমাদের মতন যারা এই হিসেব নিকেশ করে তারাও কিন্তু বলতে পারেনি, তাই তারা বলে দিয়েছেন যে এটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড বানানটা দেখো, UNDEFINED। ডিফাইন্ড মানে নির্দিষ্ট করা, আনডিফাইন্ড মানে নির্দিষ্ট করা যাচ্ছে না, এবং বাংলায় এটাকে বলছি অসংগত। বাংলায় কি বলছে এটাকে? অসংগত। এবার যদি বলে এই 9-এর জায়গায় যদি 5 দিই, 10 দিই, 88 দিই, 7 10 5 75 দিই, 0 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রেও এটাই হবে আমাদের উত্তর, আনডিফাইন্ড, অসংগত। বোঝা গেল? বেশ মজার না? চলো, তাহলে আজকে আমরা দেখলাম 0 দিয়ে ভাগ করলে কি হয়। হয়েছে? হলো যে প্রশ্নটা করেছিলে, বাচ্চা কিভাবে বোঝাবেন, বা আরো আদার ছিল এর সঙ্গে ডেমো, হয়ে গেছে আই হোপ। কেউ আর কিছু বলবে? স্যার বলছি যে আপনি যেটা করলেন এটাকে যদি এইভাবে বলি, এই যে 9 আর 2 দিয়ে প্রথমে আপনি যেটা দেখালেন এটাকে এইভাবে ব্যাখ্যা করছি যে দেখুন 9টা লজেন্স আছে, 2 ভাইয়ের মধ্যে ভাগ করতে হবে, কিন্তু মা একটা ফাঁকা ঘরে লজেন্স গুলো রেখে চলে গেলেন, কিন্তু তোমরা 2 ভাইয়ের কেউই নেই, অর্থাৎ ভাজক
অনুপস্থিত, এখানে কেউ নেই, তাহলে এখানে মা তো অন্যান্য যে কোনো কারোর মধ্যে এটাকে ভাগ করে দিতে পারে। 2 দিয়ে ভাগ করলেও তোমরা কেউ কিছু, যখন করেছিল তখন তোমরা কিছু পাচ্ছিলে, কিন্তু এখন কারোর মধ্যে যদি না ভাগ, যদি মা করে না দিতে পারেন, তাহলে তো কে কটা করে পাবে আমরা বলতে পারছি না, সেক্ষেত্রেও বিষয়টা অসঙ্গত বা আনডিফাইন্ড থাকছে। এভাবে কি বলা যেতে পারে? একদম খুব সুন্দর। তুমি বলেছো, খুব সুন্দর বলেছো। এবার একটু আমি বলি এটাকে, তুমি যেটা বলতে চাইছো সেটা কি, দেখো আমি এটা দিয়ে প্রথমে শুরু কেন করছি না, তার কারণ হচ্ছে, বা শুরু কেন করব না তার কারণ হচ্ছে, আমি অলরেডি ধরে নিচ্ছি বাচ্চাদেরকে ভাগ সম্পর্কে আমি পরিষ্কার ধারণা দিয়ে দিয়েছি এবং তারা অনেকটা ভাগ শিখেও গিয়েছে। যেমন উদাহরণগুলো দিলাম, তারা এই সব ভাগ করতে পারবে, এক্সপার্ট, মোটামুটি ভাগ তারা শিখে গিয়েছে। এই জায়গা থেকে আমি শুরু করছি। এবার তোমার এই কথাটা তুমি শেষে রাখতে পারো, যেখানে উদাহরণটা যদি এই রকম হয়। কেমন উদাহরণটা বলি এবার, বা তুমি এটা রাখতেও পারো মাঝের মধ্যে, মাঝে বা ওই শূন্য দিয়ে ভাগ যখন দেখাচ্ছ তুমি, তুমি বলবে যে দেখবে আজকে কতক্ষণ আমাদের ভাগ করতে হয় শূন্যটা দিয়ে, এই কথাটা বলে দিলে, যে ভাগটা করলে না, এই জায়গায় তোমার যে ধারণাটা সেটা তুমি একটু ব্যবহার করছো। তুমি বলছো যে আচ্ছা আমার হাতে দেখো তো কটা চকলেট আছে। সরি সরি সরি, খানিক কটা চকলেট আছে কিন্তু ভাগ করার মধ্যে কেউ নেই। এক মিনিট, আমি বুঝতে পেরেছি তোমার কথাটা। এবার আমি একটু বলি, আমার মাথায় আরো তোমার এই কথার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটা জিনিস মাথায় এলো। থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, আমি চাইছি যে একটু ব্যবহার উপযোগী উদাহরণ হোক। আমি এর আগেও ক্লাসগুলোতে তোমাদের বলেছি কিভাবে ডেমো করাতে হবে, কিভাবে কি করবে, এবং এগুলো আই হোপ যে তোমাদের আস্তে 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 তৈরিও হচ্ছে। তুমি বলছো যে আচ্ছা আমাদের ওই যে উপরের ঘরটা ফাঁকা রয়েছে, তাই না? তো সেই ঘরে এখন কটা শিক্ষার্থী রয়েছে? এখন কেউ রয়েছে? ওই ঘরটা ফাঁকা, তাহলে কোনো শিক্ষার্থী নেই। তোমাদের এখানে যেমন আমি যদি জিজ্ঞাসা করি কতটা শিক্ষার্থী রয়েছে, বলো? হ্যাঁ, 32টা শিক্ষার্থী রয়েছে, তাই তো? তাহলে এই 32টা শিক্ষার্থীকে কিন্তু আমরা 5টা শ্রেণীতে বা 5টা ঘরের মধ্যে আমরা ভাগ করতে পারবো, যে বলতে পারবো প্রতিটা ঘরে কটা করে বাচ্চা তোমরা হবে এবং শেষে কটা বাকি থেকে যাবে। এবার যদি আমি বলি ওই ফাঁকা ঘরে থাকা শিক্ষার্থীদের তোমাদেরকে 5টা ঘরে বসাতে হবে, তাহলে প্রতিটা ঘরে কটা করে বসবে, বা তাদেরকে সমানভাবে 5টা ঘরে ভাগ করতে হবে, তাহলে করতে পারবে? গিয়ে ভূত পাবে, তাই তো? হবে না, ওটা ফাঁকা। ফাঁকা মানে আমরা জেনেছি ফাঁকার জন্য যে সংখ্যা সেটা হচ্ছে 0, তাই শূন্যকে কিন্তু ভাগ করা যাচ্ছে না। কিন্তু এখানে তো আমি ভাগ লিখেছি, এটা কিভাবে করব বা ভাগ করলে কি হয় গণিতের ভাষায়, সেটা আমরা একটু এখানে শিখবো। এইভাবে করছি। আমি ওটা প্রথমে কেন রাখতে চাইছি না, তার আরো একটা কারণ, ওই আইডিয়াটা বলছে যে 0 দিয়ে ভাগ করাই যায় না, 0 দিয়ে ভাগ করাই যায় না। যেমন সেই জন্য আমি ওটাকে প্রথমে রাখতে বারণ করছি, বা ওই কথাটা বলতে পারো। আমার মনে হচ্ছে ওটা বললে পরের যে জায়গাটা, ক্যালকুলেশনটা, ওটা হয়তো বা থাকবে না। সে কারণে ওটা শেষে বললে ভালো হয়, বা মাঝে তোমার মতন করে যেটা ঠিক হবে তুমি করো। হ্যাঁ, শূন্যটা যদি ভাজ্য হয়, শূন্য ভাজ্যকে আমরা, শূন্যকে কি ভাগ করতে পারবো? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 0 দিয়ে ভাগ করা যায় কিনা। ইন্টারভিউ জিজ্ঞাসা করছে 0 দিয়ে ভাগ করা যায় কিনা। 0 দিয়ে ভাগ করা যায়, এবং ভাগ যদি আমরা 0 ভাজক হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে আনডিফাইন্ড বা অসঙ্গত। এবার প্রশ্ন যে 0কে কি ভাগ করা যায়? হ্যাঁ, 0কে ভাগ করা যায়, এবং এক্ষেত্রে আর কোনো রকমের কনফিউশন নেই। তবে 0কে যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন, সেক্ষেত্রে ভাগ
ভাগফল কিন্তু শূন্য হবে। শূন্যকে আমরা যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন, ভাগফল আমাদের সর্বদা শূন্য হবে। এটা যদি বোঝাতে বলে তাহলে কি বলবো, এটার ক্ষেত্রে আমি ওই উদাহরণটা যেটা বলতে যাচ্ছিলাম মাথায় এলো, এবং স্বস্তিকের কথাতে আরো বাকি বিষয়গুলো মাথায় এলো, তো সেটা একটু বলি। অনেকের কি হয়, হঠাৎ করে সেই সময় ইন্টারভিউ হলে এইটা আর মাথায় কাজ করে না যে শূন্যকে ভাগ করা যায়। আমি অনেককে দেখেছি, মানে আমি আমার ক্লাসের স্টুডেন্টেরও কথা বলছি, আমি যেমন বাইরের স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের মক, পার্সোনাল মক এবং গাইডেন্স নিই, নিজের গুলোও নিই, তো তাদেরও দেখি মাঝে মধ্যে কোনো বিষয় যেটা হয়তো তাদের বলা হয়েছে সেটা সঠিকভাবে করে উঠতে পারে না। তার মধ্যে এই প্রশ্নটা ওরা কনফিউজ হয়ে যায় যে আচ্ছা, শূন্য দিয়ে ভাগ করা, শূন্যকে ভাগ করা, এটা একটু গুলিয়ে যায় কোনটা অসঙ্গত কোনটা কি। তাহলে শূন্য যখন ভাজ্য, মানে শূন্যকে যখন কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন আমার ভাগফল হবে শূন্য। এবার এটা যদি বাচ্চাকে বোঝাতে বলে তাহলে কি বলবো, স্যার আমি যদি মুখে বলতে বলছি তাহলে আমি কি বলবো, স্যার আমি একটি ব্যবহার উপযোগী উদাহরণ তাদের সামনে তুলে ধরবো, এবং ভাগ সম্পর্কে ধারণা দেওয়ার পর আমার বিশ্বাস যে তারা তখন সংখ্যা এবং শূন্য সম্পর্কেও ধারণা সঠিক তৈরি হয়েছে। তারপরে খুব আকর্ষণীয় ভাবে সেই শ্রেণীকক্ষে ব্যবহার উপযোগী উদাহরণের সাহায্যে আমি তাদেরকে বোঝাবো যে যে শূন্যকে যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন আমাদের ভাগফল শূন্য হবে। এবার একটু বলে যে আপনি কিভাবে বোঝাবেন ব্যবহার উপযোগী, বোর্ডে দেখান বা এমনি বলেন। আমি বলবো যে স্যার আমি তাদের প্রথমে আমার হাতটা দেখাবো, খালি হাত, যে বলবো বলো তো আমার হাতে কটা চকলেট আছে, তারা বলবে একটাও নেই। তখন আমি বলবো যে এই একটাও নেই বা কিছু নয় বা কিছু নেই, এটাকে বোঝানোর জন্য আমরা কোন সংখ্যা ব্যবহার করতে পারি, তারা সবাই বলবে যে শূন্য। তখন আমি তাদের বলবো যে আচ্ছা তাহলে আমি এই শূন্য সংখ্যক চকলেট, তোমরা ক্লাসে কতজন রয়েছে আজকে সবাইকে চকলেট দেবো, আচ্ছা 32 জন, তাহলে এই 32 জনের মধ্যে আমি শূন্য সংখ্যক চকলেটটা ভাগ করে দিলাম, এই নাও। তাহলে কটা করে পাবে সবাই বলো। আচ্ছা তোমরা বলছো যে কিছুই তো স্যার দিলেন না, তাহলে কি পাবো, তাহলে কিছুই পাবে না। কিছুই পাবে না মানে এটা কোন সংখ্যা দিয়ে বলা যায়, শূন্য সংখ্যা দিয়ে। তো যদি তোমরা শ্রেণীকক্ষে 10 জন আসছে, সেক্ষেত্রেও আমি যদি তোমাদের শূন্য সংখ্যক চকলেট দিতাম, তাহলে তোমরা সেক্ষেত্রেও শূন্য পেতে, 5 জন থাকলেও শূন্য, বা 100 জন থাকলেও তোমরা শূন্য করেই পেতে। তাহলে আমরা আজকে কি জানলাম, শূন্যকে যদি আমরা ভাজ্য হিসেবে ব্যবহার করি বা শূন্যকে যদি আমরা ভাগ করি, যে সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন তার ভাগফল হবে শূন্য। বোঝা গেল? যদি তোমাকে ডেমো আকারে বোর্ডে বলছি, যেটা বললাম সেই উদাহরণটা ব্যবহার করি, তুমি সেটা দেখাতে পারো। এপ্রিল ফুল, ঠিক। থ্যাংক ইউ ফিরদৌস, সৌভিক, আবিদা। আমি আজকের ক্লাসটা এখানেই রাখছি, তার কারণ এর পরের অংশে গেলে অনেক কিছু আরো বলতে হবে। স্যার আমি সর্বাণী বলছি। আচ্ছা বলো বলো বলো। স্যার যদি অনুমতি দেন তাহলে একটি সিচুয়েশন বেসড কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? তাহলে তোমার প্রশ্নটাই আজকে আমি করে শেষ করবো। আমাদের এই পর্যন্ত হলো, পরের দিন সানডে রবিবার তোমাদের আবারও ক্লাস থাকছে। অনেকেই হয়তো তোমরা মঙ্গল, বৃহস্পতি, শুক্র জানো, ফলে রবিবার দুপুরের যে ক্লাসটা অনেকের এই সন্ধ্যের সময় ক্লাস, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। আই হোপ যে কিছু জন, রেকর্ডিং তো দেখবেই, তোমরা তোমাদের কথাবার্তা নিয়ে রবিবার দুপুর বেলায় থেকো। আর আমাদের যেমন টাইমে যে ক্লাস সেই হিসেবেই হবে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, ঠিক যে টাইম তোমাদের জানো। বল। হ্যাঁ স্যার, কোশ্চেনটা হচ্ছে এক মিনিট, না না না, কিছু যোগ হয়নি। গ্রুপটা ফলো করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবে, এটা করো না বলে আমাকে এটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটি ক্লাসে গেলেন, ক্লাসটি গিয়ে দেখলেন ভীষণ ভাবে মানে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, তো সেই মুহূর্তে আপনি কি করবেন যাতে করে শিক্ষার্থীরা শৃঙ্খলতা বজায় রাখে? আমি এটা কিন্তু বলেছি, এরকম ধরনের এক্স্যাক্টলি এই প্রশ্নের উত্তর না বললেও আমি
এই রকম বলেছি, তাহলে তোমার সমস্ত ক্লাস দেখা হয়নি। আমি আবারও সবাইকে বলবো যে ওই শুধু ক্লাস ক্লাস করলে হবে না, ক্লাসগুলো ভালোভাবে মন দিয়ে দেখতে হবে। এবং তোমাদের কাছে খুব সুবিধে তোমাদের যে তোমরা যেমন লাইভ দেখছো সেখানে প্রশ্ন করছো, তেমনই সেটা রেকর্ডিংটাও পরে যতবার খুশি দেখতে পারো। আমি তোমাকে আবারও সেগুলো দেখার জন্য বলবো, তবে তার সঙ্গে এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। একটু প্লিজ মাইক্রোফোনটা অফ করো। আমি বলেছিলাম যে প্রত্যেকের কিছু না কিছু দক্ষতা থাকে, হয়তো ছবি আঁকা থাকে, কারো গান, কারো নাচ, এনিথিং, ছবি আঁকা, সেগুলোকে ব্যবহার করে প্রশ্নের উত্তর করতে পারো। বা কারো কিছু না থাকলে তাহলেও কিভাবে বলবো, যদি ছবি আঁকা থাকে কেউ হয়তো ছবি আঁকতে পারে বা একটু আবৃত্তি করতে পারে, সে কিভাবে বলবে আমি সেটার আগে উত্তরটা বলবো। সে বলছে যে হ্যাঁ স্যার, ছোট বাচ্চা তারা একটু চঞ্চল হয় এবং অমনোযোগী হয়, তাদের সেই অমনোযোগিতা এবং চাঞ্চল্যের কারণেই শ্রেণীকক্ষে কেউ না থাকার জন্য হয়তো তারা বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমি শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথম কাজ হবে তাদের মনোযোগ আকর্ষণ করা। তাদেরকে আমি সবাইকে অভিবাদন জানাবো, যে সময় হচ্ছে যদি সকাল হয় তাহলে সকালের জন্য গুড মর্নিং, মানে স্কুলের শুরুতে যদি হয় তাহলে গুড মর্নিং, যদি পরের পর্বে হয় টিফিনের পরে তাহলে গুড আফটারনুন বলে তাদেরকে সবাইকে সম্বোধন করবো, বা তাদের বলবো তোমরা সবাই কেমন আছো। তাতে করে আশা করছি কিছু বাচ্চার মনোযোগ আমার দিকে আকর্ষিত হবে। তারপর আমি এক সময় কিছু ছোট বাচ্চাদের শেখাতাম, আমি দেখেছি তারা ছবি আঁকা বা ছবির প্রতি বিরাট আকৃষ্ট, মানে যদি তাদের সামনে ছবি আঁকা হয় সবাই একেবারে যেন সেখানেই মন দিয়ে দেয়। আর আমার একটু ছবি আঁকতেও ভালো লাগে। আমি প্রথমেই তাদের যে বিষয়টা শেখাচ্ছি তার সঙ্গে প্রাসঙ্গিক কোনো ছবি বোর্ডের দিকে আঁকবো এবং তাদের জিজ্ঞাসা করবো যে আচ্ছা দেখো তো বোর্ডে এটা কি ছবি হচ্ছে। আমার বিশ্বাস সবাই তখন বোর্ডের দিকে মনোযোগী হবে এবং তারা আমার দিকে মনোযোগী হলেই আর তাদের বিশৃঙ্খল অবস্থা থাকবে না। তারা সুশৃঙ্খলতার সঙ্গে এবং খুব মনোযোগী ভাবে আমার ক্লাসে তারা থাকবে এবং বাকি ক্লাসটা সম্পন্ন করবে। যার এমন দক্ষতা নেই সে কি করবে? একই রকম ভাবে বলছে সে ছোট বাচ্চা তারা একটু চঞ্চল এবং অমনোযোগী হয়, আর সেই তাদের চাঞ্চল্যতা এবং অমনোযোগিতার কারণেই শ্রেণীকক্ষে কেউ না থাকার জন্য তারা বিশৃঙ্খল। তো আমি শ্রেণীকক্ষে প্রবেশ করি, আমার প্রথম কাজ হবে তাদের সেই মনোযোগটা আকর্ষণ করা। আমি তাদের অভিবাদন জানাবো, তার প্রত্যুত্তরে আমার বিশ্বাস যে শ্রেণীকক্ষের অধিকাংশই আমাকে প্রত্যুত্তরে অভিবাদন জানাবে। এবং বাকি যদি কিছু জন অমনোযোগী অবস্থায় থাকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি সেই দিনের প্রাসঙ্গিক যে বিষয়টি শেখাতে যাচ্ছি, যদি সেটা গল্প নির্ভর হয়, আমি যেমন শিখেছি কিভাবে গল্পের ছলে শেখাতে হয়, খেলার ছলে শেখাতে হয়, বা আকর্ষণীয় কোনো উপকরণ দেখানোর মাধ্য দিয়ে তাদের শেখাতে হয়, তো সেই দিনের ক্লাসের উপযোগী কোনো এলটিএম বা কোনো বিশেষ কৌশল, বিশেষ করে গল্প যেটা তাদের কাছে বিশেষ আকর্ষণে, বা খেলা, তার প্রসঙ্গ এনে আমি পাঠে প্রবেশ করব এবং সেই সূচনাতেই সবার মনোযোগ আমার দিকে আকৃষ্ট হবে। এবং আমার বিশ্বাস যে একবার বাচ্চাদের মনোযোগ যদি আকর্ষণ করা যায় তারা আর বিশৃঙ্খলা থাকে না, তারা সুশৃঙ্খল ভাবে শিক্ষকের কথা শোনে বা পাঠের দিকে মনোযোগী হয়। আর আমার বিশ্বাস এইভাবেই আমি বিশৃঙ্খল একটা শ্রেণীকক্ষকে খুব শৃঙ্খলতার সঙ্গে মনোযোগী করে আকর্ষণীয় ভাবে ক্লাসটা সম্পন্ন করতে পারবো। আই হোপ তোমার উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ ববিতা। থ্যাংক ইউ স্যার। দেখো ববিতা যেমন দেখো বারবার কতগুলো বার ক্লাস দেখেছে, ওর খুব ভালো লাগছে ক্লাসগুলো বারবার দেখতে। তো আশা করছি তোমরা যারা মেসেজ করছো তাদের মধ্যে এই ব্যাপারটাই হচ্ছে। কারো যদি, আবারও বলার কথা, আমার এটা কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, কারো যদি ক্লাসে কোথাও খারাপ লাগে, কোনো অবজেকশন থাকে, কিছু বলার থাকে বা জানানোর থাকে, যদি মনে হয় যে গ্রুপে বলতে পারছো না, আমাকে পার্সোনালি মেসেজ করবে। যদি দেখো পার্সোনালি মেসেজ করেও আমি সেই মেসেজে তোমাকে সঠিকভাবে ব্যবস্থা করতে পারছি না বা ক্লাসে আমি সঠিকভাবে ব্যবস্থা করতে পারছি না, আমি তোমাকে ফোন করে নিয়ে তোমার সেই ভাবটা বোঝার চেষ্টা করব এবং আশা রাখবো যে তোমার জন্য সেটা আকর্ষণীয় হবে এবং উপযোগী হবে। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। চলো, গুড নাইট, ভালো থেকো। তাহলে আমাদের এরপরে শুক্রবার মানে রবিবারে দুপুর বেলায় দেখা হচ্ছে। আর তোমাদের নির্দিষ্ট যেমন টাইম ছিল, যেটা 2 দিন ছিল সেটা এখন 3 দিন করেছি, সেটা সম্পর্কে সবাই জানো, টাইমটাও জানো, সেই হিসেবেই ক্লাস হবে।
গুড নাইট স্যার, গুড নাইট। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো আই হোপ তোমাদের থেকে জানবো। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স সবাইকে, স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর স্বাধীনতা আমার মনে হয় বা যে কোনো শুভেচ্ছা দিতে হয় দিই, কিন্তু স্যার আমি আপনার জানি স্কুলে কালকে তাহলে পতাকা তোলা হবে তো? আপনার স্কুলে কখন, সকালে হবে? হ্যাঁ, সকালেই হবে এবং আমাদের বেশ কিছু কর্ম পরিকল্পনা আছে কালকে। আর তার সঙ্গে সঙ্গে আমি আরো কিছু দায়িত্বের সঙ্গে এবং কিছু জায়গায় যুক্ত, সব জায়গাতেও যাব। তো কালকে একেবারে পুরো বিজি শিডিউল থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর আমি চাইবো যে এই যে স্বাধীনতা, এটা আমার মনে হয় সবাই একবার শুনে নাও এবং তোমরা চাইলে আমার কথাটাকে বাকিদের জন্য বলতে পারো বা পাঠিয়ে দিতে পারো যে স্বাধীনতা এবং তোমাদের যে আন্দোলনের টাইমিংটা খুব সুন্দর। কালকে 15ই আগস্ট তোমরা স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানবে, তারা কিভাবে নিজের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেটা জানবে। এবং আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে থাকি, আমাদের একটা সুস্থ সরকার রয়েছে এবং গান্ধীজি আমাদের শিখিয়েছেন কিভাবে সত্যাগ্রহ বা শান্তির পথে আন্দোলনের মধ্যে দিয়েও অত্যাচারী ইংরেজদের থেকেও আমরা সমস্ত কিছু হাসিল করতে পেরেছি, এমনকি স্বাধীনতাটাও। তাই এই শিক্ষাটা তোমরা সবাই শিখবে, এই বার্তাটা তোমরা সবার কাছে যাবে এবং আমার বিশ্বাস যে 19শে আগস্ট না হলেও 19শে আগস্টের কর্মফলে আমরা 20 আগস্ট একটা খুব ভালো খবর পাবো, বা 19শে আগস্টের রাত্রেই আমরা খুব ভালো খবর পাবো এবং স্বাধীনতার যে আনন্দ, যেটা 15ই আগস্টে শুরু হচ্ছে, সেটা আমাদের 19 বা 20 আগস্টে সম্পূর্ণ হবে। আই হোপ যে তোমরা এই বার্তাটা বা তোমরা তোমাদের মতন করে এই প্রচারটা করবে। ভালো থেকো প্রত্যেকে, গুড নাইট। গুড নাইট। খুব ভালো লাগলো স্যার, আপনি এত সুন্দর করে কথা বলেন, মনে হয় যেন আপনার কথা শুনেই যায়। মানে কিভাবে এত ভালো কথা বলার দক্ষতা আপনি, মানে কি বলবো, আমাদের খুব মানে কি বলবো, আমাদের খুব ভাগ্য যে আপনার মতো একজন স্যারকে পেয়েছি। আমরা খুব মানে আপনার কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো স্যারকে পেয়েছি। আচ্ছা, আমি এর আগেও বলেছিলাম যে এটার একটা কৃতিত্ব আমারও একটা স্যার রয়েছে এবং শুধু আমি নয়, আমার মতন আরো কিছু জন, উনি খুব বেশি পড়াতেন না, উনি প্রফেসর ছিলেন কলেজে। আমি ওনার কাছে পড়েছি, তারপরে আমার কিছু বন্ধু উনি কি করেন, ওই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইফ স্কিল, উনার মাস কমিউনিকেশনের উপরেও উনার বিশেষ কাজ রয়েছে। উনি অনেক মানুষকে মানে কি বলবো, ডেভেলপ হতে, সুন্দর কথা বলতে শিখিয়েছেন। তার মধ্যে আমরা কিছুজন এবং আমরা যে কজন তার কাছ থেকে শিখেছি, প্রত্যেকেই বিষয়টা রপ্ত করতে পেরেছি নিজেদের মতন করে, কিছুটা কিছুটা করে। এবং আই হোপ যে তোমরাও করতে পারবে। আর সত্যিই আমার মনে হয়, মানে আমি এটা শেখার বা জানার পর আমার মনে হয়েছে যে এই স্কিলটা তোমার প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন, একেবারে মৃত্যুর আগে পর্যন্ত। মৃত্যুর আগেও যদি তুমি কোনো একটা কথা খুব সুন্দরভাবে বলে যাও, তোমার আশেপাশে যে 5 জন থাকবে তারা তাদের মৃত্যু পর্যন্ত সেটা মনে রাখবে। সেই জন্য আমার মনে হয় এই স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমার সারাউন্ডিংস, তোমার ফ্যামিলি, তোমার আশেপাশে, তোমার চলা, সব কিছুতে একটা প্রভাব ফেলে দেয়। তো আমার উদ্দেশ্য শুধুই তোমাদের ইন্টারভিউ এর জন্য তৈরি করা নয়, তোমাদের পার্সোনালিটি, তোমাদের ব্যক্তিত্ব, সেই ডেভেলপমেন্ট ঘটানো, যার মধ্য দিয়ে তোমাদের আগামী পথ চলাটা কার্যকরী হবে। এবং আমরাও সেই স্যারের কাছে ইন্টারভিউ পারপাসে গিয়েছিলাম। উনি যদিও ইন্টারভিউ এর জন্য পড়ান না, সবারই আলাদা আলাদা ইন্টারভিউ ছিল, কারো বিসিএস ছিল, কারো কিছু ছিল। উনি মূলত পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোচিং দিয়ে থাকেন। তো আমাদের সৌভাগ্য যে সে প্রফেসরের কাছে গিয়ে আমরা সেটা শেখার সুযোগ পেয়েছি। ধন্যবাদ।